করলাম। আচ্ছা, তো আজকে তোমাদের সবাইকার ফার্স্ট ক্লাস। কয়েকটা বেসিক কথা আজকে আমি তোমাদেরকে বলবো, তারপরে আমরা ক্লাসের দিকে যাব। তো বেসিক কথাগুলো হচ্ছে এটা যে আমাদের ক্লাসটা আমরা যেটা ঠিক করেছি, তো সেই ক্লাসের টাইমিংটা হচ্ছে ওয়েডনেসডে এবং সানডে। ওয়েডনেসডে এবং সানডে আমরা ক্লাসটা নেব ফ্রম 8:30 PM থেকে। আচ্ছা, আমার ব্যাচে কিন্তু কয়েকটা নিয়ম আছে, একটু তোমাকে ফলো করতে হবে। 8:30 PM ক্লাস যদি হয়, তোমাকে আমি 8:25 লিঙ্ক দেবো। 8:30টার মধ্যে তুমি জয়েন হয়ে যাবে। মানে লেট করলে একটু প্রবলেম হয়, এই বুঝতেই পারছো, ক্লাসের মাঝখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বা করতে একটু সময় নষ্ট হয়ে যায়। তো 8:30 PM ক্লাস মানে আমি তোমাকে ডট 8:30 থেকেই শুরু হবে। টাইম কিন্তু এখানে টাইমে কিন্তু খুবই ভ্যালু এই ব্যাচে দেওয়া হবে। 8:30 মানে 8:30তেই ক্লাস শুরু হবে, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে। একদম ঘড়িতে তোমার এখানে 8:30 স্ট্রাইক করবে এবং 8:30তে ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস তোমাদের চলবে মোটামুটি 10টা 10 অবধি, মানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট। ক্লাসের মধ্যে গল্পগুলোকে আমরা অ্যাভয়েড করব, একদম পিওর পড়াশোনা হবে, একবারে পিওর পড়াশোনা। যা যা গল্প হবে সেটা রিগার্ডিং শুধুমাত্র আমাদের কাজের ব্যাপারে, আমরা যা যা মানে ক্লাস নিচ্ছি বা ক্লাসের যে মানে প্রস্তুতি, তার রিগার্ডিং অনলি কথা হবে, ঠিক আছে? এই একটা গেল। আচ্ছা, নেক্সট কথাটা হচ্ছে, আমি এবার তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ক্লাসের টাইমিংটা মোটামুটি এটা। মাঝে মধ্যে আমরা অকেশনালি আমরা মাঝে মধ্যে বড় বড় ক্লাসের অ্যারেঞ্জ করব। অকেশনালি উইল কন্টিনিউ দ্য ম্যারাথন সেশনস আমরা এটা কন্টিনিউ করব, যেখানে আমাদের মোটামুটি 3-4 ঘন্টা ক্লাস হতে পারে, 3 to 4 আওয়ার্সের ক্লাসও হতে পারে অকেশনালি। আমি সেটা তোমাদেরকে ইনফর্ম করে দেবো যে কোন দিন এই ক্লাসগুলো হবে। মাঝে মধ্যে নেব, খুবই রেয়ার, সেটা মাসে হয়তো একদিন হতে পারে। এই সেশনগুলোকে একেবারে মিস করা চলবে না। সো দিস ইজ আ মাস্ট জয়েন সেশন, সো ইটস মাস্ট জয়েন করতে হবে। হ্যাঁ, এইগুলোতে একেবারে মিস করা চলবে না, মাস্ট জয়েন করতে হবে এগুলোকে, কারণ এগুলোতে প্রচুর কোশ্চেন ডিসকাশন হবে, প্রচুর আলোচনা হবে, সুতরাং এই সেশনগুলো একবারে মিস করা চলবে না। প্রত্যেকটা আফটার ফিনিশিং দ্য ইচ মডিউল আমরা চেষ্টা করব একটা করে মক টেস্ট নিতে প্রত্যেকটা। যেমন এই যে তোমাদের সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ, এইটা তোমাদের সিলেবাসটা। এই সিলেবাসটা আমরা মোটামুটি তুমি বলতে পারো আমাদের পলিটেকনিক কলেজ, পিএসসি স্কুল এবং গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবাইকার জন্য এই একটাই কমন সিলেবাস দেওয়া আছে। তো সিলেবাসটা তোমরা যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ তাদের রেসপেক্টে এটা খুবই ছোট একটা সিলেবাস কম্পেয়ার টু ইয়োর এসএলএসটি সিলেবাস। খুবই ছোটো একটা সিলেবাস। সো সিলেবাস শেষ করতে আমাদের খুব বেশি দিন লাগবে না, বাট আমরা এখানে যতগুলো কিওয়ার্ডস দেওয়া আছে, ফর এক্সাম্পল আমরা শুরুটা করব মডার্ন থেকে। এই যে ধরো বোর্ডস থিওরি, মিলিকান্স এক্সপেরিমেন্ট, আমরা প্রত্যেকটা শুধু পড়বো না, এর করেসপন্ডিং প্রচুর করে কিন্তু অঙ্ক ক্লাসের মধ্যে করতে হবে। অঙ্কগুলো আমরা কোন বই থেকে করব? অঙ্কগুলো আমরা করব মেনলি ডিসি পান্ডে, এইচসি ভার্মা এবং তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউজ এবং যা যা আছে, যেই মেন্স এবং নিট, মোটামুটি আমরা এইগুলোকে দেখব। মিলিকান্স এক্সপেরিমেন্ট, এক্সরেস, এই সব কটা কিন্তু প্রত্যেকটা টপিককে আমরা শেষ করব এবং ভালো করে কিন্তু অঙ্কগুলো আমরা করব। তাহলে এক্সপেক্টেড আমাদের কতদিন লাগতে পারে, তো সেটা। আচ্ছা, এবার মাঝে মধ্যে যখন আমরা এখানে লিখব, আমরা লেখার সময়তে এই পেনটা ইউজ করব, এখানে এইভাবে যেভাবে লিখছি। অকেশনালি আমরা স্ক্রিনের ওপরে লেখার জন্য এখানে আমার কাছে একটা পেন আছে যার নাম হচ্ছে এপিক পেন। এই এপিক পেনটা দিয়ে মাঝে মধ্যে আমরা স্ক্রিনের উপরে লিখব। এই প্রপার যে হোয়াইট বোর্ডটাতে দেখতে পাচ্ছ, এই হোয়াইট বোর্ডে আমি যা যা লিখব সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে অ্যাভেলেবেল থাকবে। কিন্তু যখন আমি এই পেনটা ইউজ করব, এই যে এই পেনটা, যেটা দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, যখন আমি এই পেনটা ইউজ করব, এই পেনটা হচ্ছে জাস্ট ফর দ্য মার্কিং পারপাস। ধরো আমি কিছু একটা মেনশন করলাম যে এই যে এই পেনটা জাস্ট তোমার একটা স্ক্রিনের উপর লেখার জন্য, এর কিন্তু কোনো পিডিএফ পাওয়া যাবে না। এটা জাস্ট তোমার স্ক্রিনের উপর লেখার জন্য। তুমি এখানে কিছু একটা লিখলে, দাগ দিলে, একবার করে জাস্ট লিখলে এবং ডিলিট করলে, মানে কিছু পয়েন্ট আউট করার জন্য অকেশনালি আমরা এই পেনটা ইউজ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা যা করব এই মানে হোয়াইট বোর্ডটার মধ্যেই করব, বাট অকেশনালি আমরা
এই পেনটা ইউজ করব ফর মার্কিং পারপাস, ঠিক আছে। তো এখানে যেমন দেখো, এখানে যেমন আমরা এই বোর্ডস থিওরি আছে, মিলিগানস এক্সপেরিমেন্ট আছে, এক্স রে আছে, এই প্রত্যেকটাকে আমরা থিওরিটাকে শেষ করব, থিওরিটাকে আমরা অ্যাডিকুয়েটলি পড়াশোনা করব, পড়াশোনা করার পরে এর করসপন্ডিং অঙ্ক দেখতে হবে। তো অঙ্কের জন্য আমরা যেটা বললাম, আমরা ইউজ করব তোমার মেনলি ডিসি পান্ডের যে এমসিকিউগুলো আছে ওগুলো দেখতে হবে, কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন আমরা দেখব অকেশনালি, এইচসি ভার্মা এটাও দেখতে হবে মোটামুটি। এইচসি ভার্মার কোনো শর্ট কোশ্চেন মিস করা চলবে না। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, এইচসি ভার্মার কোনো শর্ট কোশ্চেন, যে কটা টপিক তুমি ক্লাসের মধ্যে পড়ছো, এইচসি ভার্মার দাঁড়াও, এইচসি ভার্মার কোনো শর্ট কোশ্চেন কিন্তু মিস করা চলবে না, ঠিক আছে? শোনো ভালো করে, এইচসি ভার্মার কোনো শর্ট কোশ্চেন মিস করা চলবে না, কারণ এইচসি ভার্মার কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়। কম্পিটিটিভ এক্সামে পিএসসিতে এইচসি ভার্মার প্রচুর কোশ্চেন আছে, একবারে হুবহু তুলে দেয়। সুতরাং এর যতগুলো তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন্সগুলো আছে পার্ট ওয়ানে যতগুলো তোমার এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেন্স আছে সব কটা তোমায় হচ্ছে করে যেতে হবে, এটা মাস্ট ডু। ক্লাসের মধ্যে সব করানো যাবে না, ক্লাসের মধ্যে আমি যতটা পারবো হচ্ছে করাবো, কিন্তু ক্লাসের বাইরেও কিন্তু তোমাকে কিন্তু নিজেকে সমস্ত কটা এইচসি ভার্মার কিউগুলো একদম করে ফেলতে হবে। ভলিউম 1 এবং ভলিউম 2-এর বইগুলো তোমাকে অলরেডি আপলোড করে দেওয়া হয়ে গেছে ক্লাসরুমের মধ্যে, একটা ক্লাসরুমের লিঙ্ক তোমরা পেয়ে গেছো, যারা পাওনি আমি তাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো সেই ক্লাসরুম থেকে তোমরা হচ্ছে পড়বে, যাবতীয় তোমার রেকর্ডেড লেকচার, পিডিএফ, বইয়ের লিস্ট, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব তুমি ওই ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বলছি সাউন্ড ক্লিয়ার আসছে তো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। ঠিক আছে। তো ক্লাসরুমে তোমরা যাবে, ক্লাসরুমে তোমাদের জন্য যে লিঙ্কটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি, এই যে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, এই যে লিঙ্কটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি, এইখানে আপাতত কোনো মেটেরিয়াল নেই, এইটা হচ্ছে তোমার স্কুল ব্যাচের যে লিঙ্কটা। তো এই লিঙ্কের আন্ডারে গিয়ে একদম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সহ দেওয়া আছে, এখানে তুমি আপাতত আমি বুকসগুলোকে এবং প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আপলোড করেছি, আরও আপলোড করব। সব কটা কোশ্চেন আমার কাছে নেইও, আমাকে কয়েকটা যোগাযন্ত্র মানে করতে হচ্ছে আর কি, সব কটা কোশ্চেন আমার কাছে নেইও। যেমন তোমাদের মধ্যে কারো কাছে যদি 2012 সালের পিএসসি কোশ্চেন থাকে আমাকে একটু প্লিজ সেন্ড করবে, ঠিক আছে? 2012 পিএসসি কোশ্চেন পেপারটা আমার কাছে নেই এখন এই মুহূর্তে, যদি পারো তো একটু সেন্ড করে দেবে প্লিজ, রিকোয়েস্ট করছি আমি। আচ্ছা, এবার এখানে তোমাদের দেখো, এখানে আমি মডিউল ওয়াইজ, এটা যেমন বুকস এবং প্রিভিয়াস ইয়ার, এইখানে কোনো আমরা যা ক্লাস নিচ্ছি এখানে কোনো মেটেরিয়াল আমরা আপলোড করব না। ধরো এই ক্লাস ওয়ার্কে গিয়ে আমরা এখানে ক্রিয়েট করে মেটেরিয়াল বলে ক্রিয়েট করব। ধরো আমি প্রথমে পড়াবো মডার্ন ফিজিক্সের যাবতীয় তোমার যা যা ক্লাস লেকচার এইখানে থাকবে, এই মডার্ন ফিজিক্সের আন্ডারে থাকবে। এমনি করে ধরো তোমাদের ইলেকট্রনিক্স, তার জন্য একটা সেপারেট থাকবে, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এর জন্য থাকবে, অপটিক্সের জন্য আলাদা থাকবে। মানে তোমার 9টা মডিউল আছে, 9টা মডিউলের জন্য তোমার 9টা সেকশন থাকবে, 9টা মডিউলের জন্য 9টা এরকম সেকশন থাকবে, ঠিক আছে? 1 2 মডার্ন ফিজিক্সের মধ্যে তুমি অপটিক্স খুঁজে পাবে না, মডার্ন ফিজিক্সের মধ্যে মডার্ন ফিজিক্সই অনলি খুঁজে পাবে, ঠিক আছে? এর মধ্যে তোমাদের পুরো প্লেলিস্ট, যতগুলো ক্লাস হবে তার পুরো কমপ্লিট প্লেলিস্ট থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পাবে। যদি কোনো দিনও চেষ্টা করবে, এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যটা একটাই, যাতে করে কিনা তোমরা ফিউচারে রিভিশন করতে পারো। বাট তার মানে এটা মোটেও নয় যে স্যার পিডিএফ দিচ্ছে বলে বা ভিডিও দিচ্ছে বলে আমি লাইভ ক্লাসে আসবো না, তোমরা এই ধারণা থেকে বেরো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই কারণের জন্য একেবারে ডুবে যায়, লাইভ ক্লাসে তারা আসেই না, আমার সাথে তাদের হচ্ছে কোনো সম্পর্ক নেই, এটা করা যাবে না। তোমাকে লাইভ ক্লাসে নিয়মিত আসতে হবে। অ্যাজ আই সেড, এই লেকচারগুলো তোমাকে দেওয়া হচ্ছে তোমাদের কনভিনিয়েন্সের জন্য, কারণ এমনটা হতেই পারে যে তোমার হয়তো কোনো একটা কনসেপ্ট মনে আসছে না, তো স্যার সেই পার্টিকুলার লেকচারেতে কী বলেছিল তো তুমি একবার সেটাকে রিভাইজ করতে চাইছো, সেই পারপাসের জন্য কিন্তু তোমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য মোটেও তোমার এটা নয় যে তুমি লাইভ ক্লাসে আসবেই না। লাইভ ক্লাসে যদি না আসো, তুমি ভবিষ্যতে সেই রেকর্ডেড লেকচারগুলো তুমি আর দেখবে না,
অ্যান্ড দ্যাটস গ্যারেন্টিড তুমি দেখবে না। কারণ 1.5 ঘন্টার তুমি একটা সিনেমা দেখতে পারো, বা 1.5 ঘন্টার একটা কিন্তু লাইভ ক্লাস দেখা যায় না। শিক্ষামূলক কোনো ভিডিও দেখা যায় না। ওই জন্য বলছি লাইভ ক্লাসে আসবে, ক্লাসটাকে যতটা সম্ভব কমপ্লিট করার চেষ্টা করবে, মাঝখানে লেফট হয়ে যাবে না। কারণ তোমাকে মাত্র সপ্তাহতে আমি তোমার থেকে মাত্র 3 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। 1.5 ঘন্টা 3 ঘন্টা বুধবার এবং রবিবার। সুতরাং প্রতিদিন ক্লাসের শেষে 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে ক্লাসরুমে তুমি লেকচার পেয়ে যাবে। অনেকে আছে যারা ক্লাসরুমটাকে না দেখেই বলে যে স্যার লেকচারটা আপলোড করেছেন। নর্মালি যেহেতু তুমি এখানে এই পিউপিল লিস্টে গেলে এই যে কয়েকজন স্টুডেন্ট তোমরা এখানে জয়েন হয়েছো লিঙ্কের থ্রু দিয়ে, তোমরা এখানে জয়েন হয়ে গেছো। নর্মালি যেহেতু তুমি মানে কোনো একটা লিঙ্কের থ্রু দিয়ে জয়েন হয়েছো, নর্মালি আমি মানে কোনো জিনিসপত্র ক্লাসরুমে আপলোড করলে তোমার কাছে একটা মেল চলে যাবে যে কেডি ফিজিক্স হ্যাজ আপলোডেড সাম মেটেরিয়াল। নর্মালি এইভাবে আসে। যদি মেলটা না আসে, নিজের দায়িত্বে একবার ক্লাসরুমের মধ্যে ঢুকে একবার দেখে নেবে যে ক্লাসরুমে স্যার প্রিভিয়াস লেকচারটা আপলোড করেছে কিনা। ঠিক আছে, বেশ কথা। আচ্ছা, মোটামুটি 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে না হলে তুমি আমাকে ইনফর্ম করবে যে স্যার এখনও কিন্তু আপলোড হয়নি। হতে পারে অনেক কটা ব্যাচ একসাথে তো মানে চলে, হতে পারে যে হয়তো অন্যান্য কারণে হয়তো আমার মাথা থেকে হয়তো বেরিয়ে গেছে, বাট সেটা হওয়ার চান্সেস খুবই কম। মোটামুটি আমি রাতের মধ্যে আপলোড করে দিই। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে সব কিছু? বলবে আমাকে। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি বললেন মেল আসবে, হ্যাঁ এসছে। আপনি একটু আগে মডার্ন ফিজিক্সের ওটা ক্রিয়েট করলেন, ওটার মেল এলো। হ্যাঁ, মেলটা চলে আসবে। হ্যাঁ, মেলটা চলে আসবে। আচ্ছা, যদি কোনো কারণে অনেক সময়তে ক্লাসরুমে ঢুকতে গেলে অনেক সময়তে তোমাকে পাসওয়ার্ড চায়, তো সেই পাসওয়ার্ডটা নর্মালি চায় না, নর্মালি এমনিই ঢুকে যাবে। আর তোমরা দেখি একটা রিকোয়েস্ট, এই ব্যাচে যে কটা স্টুডেন্ট আছে তার বাইরে লিঙ্ক কাউকে দেবে না। ঠিক আছে, এই লিঙ্ক দিলে কিন্তু সমস্যাটা তোমাদেরই বাড়বে। সমস্যাটা বাড়বে এই কারণের জন্য, কারণ তোমরা মেটেরিয়াল বাইরে দেবে না এবং লিঙ্কও বাইরে দেবে না। লিঙ্ক দিলে তো আমি জানতেই পারবো, কারণ তুমি যাকে লিঙ্ক পাঠাচ্ছ সে তো জয়েন হবে, আর জয়েন হলেই কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশান আসবে যে এ জয়েন হয়েছে। আর আমি তো জানি যে যারা গুগল ফর্মটা ফিল আপ করেছে বা যারা হচ্ছে এই ব্যাচে জয়েন হয়েছে তাদের প্রত্যেকেরই নাম আমি জানি। এক্সট্রা অ্যাডিশনালি এখন যেমন 20 জন জয়েন হয়েছে, এক্সট্রা অ্যাডিশনালি আর কেউ জয়েন হলে সঙ্গে সঙ্গে তার নাম এবং আমার কাছে চলে আসবে। সুতরাং তাকে ধরো এখান থেকে আমি কাউকে রিমুভ করাটা আমার কাছে 1 মিনিটের কাজ। জাস্ট এখানে যাব, রিমুভ অপশন ক্লিক করব, রিমুভ হয়ে যাবে এবং সে আর ভবিষ্যতে এই ক্লাসরুমে কোনো অ্যাক্সেস পাবে না। সো ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা দেবে না মানে বাইরে লিঙ্ক ফিঙ্ক কিছু দেবে না কাউকে। তাহলে এই কথাটা হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের এই যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ, এই 9টা মডিউল তোমাদের কাছে আছে। মোটামুটি আমাদের টার্গেটটা আমাদের এটাই হওয়া উচিত, ইনফ্যাক্ট করতে হবেও। যদি 14ই সেপ্টেম্বর 14/9/2025 যদি তোমাদের পরীক্ষা হয়, তার মানে তোমাকে পরীক্ষার 1 মাস আগে আমাকে ছাড়তেই হবে। তাহলে মোটামুটি 15/8/2025 মধ্যে আমাকে তো সিলেবাস কমপ্লিট তো করতেই হবে। অ্যাডিশনালি কয়েকটা মক টেস্ট হয়তো নেওয়া হয়ে যাবে, কয়েকটা মক টেস্ট হয়তো বাকি থাকতে পারে, বাট কোনোভাবেই 15/8/2025 পরে অ্যাডিশনাল কোনো জিনিসপত্র পড়ানো যাবে না। কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা সিলেবাসটা অনেক কম আছে, বাট বুঝতেই পারছো প্রত্যেকটাকে ধরে পড়াতে কিন্তু আমাদের সময় লাগবে। সেজন্য বলছি আমরা একটা মোটামুটি পেসে আমরা পড়ব। সেই পেসে পড়তে যদি আমরা দেখি যে আমরা বড্ড বেশি স্লো হয়ে যাচ্ছি, তো সেই মতন করে অ্যাডিশনাল ক্লাস আমরা নিয়ে আমরা যতটা সম্ভব পারবো কভার করব। ঠিক আছে, একটা ভালো মানে জিনিস হচ্ছে যে আমাদের এর মাঝখানে আমাদের একটা গরমের ছুটি আসবে। মোটামুটি জুন জুলাইতে একটা গরমের ছুটি আমরা পাই। ওই গরমের ছুটিতে আমার প্রায় 50 দিন কলেজ বন্ধ থাকে। তাহলে ওই সময়টাতে আমি সকালের দিকেতেও অ্যাক্সেস পেয়ে যাব। তাহলে ওই সময়টাতে আমাদের অনেকটাই হচ্ছে পড়াশোনা, আমি ইচ্ছা মতন আমার মতন করে আমি ক্লাসগুলোকে নিতে পারি। যারা ক্লাস জয়েন করতে পারলে ওই সময়তে তারা করলে, বাকিরা যারা রেকর্ডেড দেখবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা বেশ হয়ে গেল। আচ্ছা, ক্লাসগুলো কীভাবে হবে তুমি তো একটা মোটামুটি আইডিয়া তো মানে পেয়ে গেছো। যত তুমি ক্লাস করবে তত তুমি বুঝতে পারবে যে কীভাবে ক্লাসগুলো নেওয়া হয়। বেশি কথা আমি বলবো না, এবার আস্তে করে আমাদেরকে ক্লাসের মধ্যে ঢুকতে হবে। বাট তার আগে বলে দিই, মক টেস্ট আমরা চেষ্টা করব একটা করে মডিউল শেষ করব
এটা শেষ করলাম, এর করেসপন্ডিং আমরা একটা মডিউল, সেই মডিউলগুলোতে শুধু পরীক্ষাটা তোমরা দেবে না, পরীক্ষা তো প্রত্যেককে দিতে হবেই, পরীক্ষা প্রত্যেককে দিতে হবেই। এটা তোমাকে আমি অ্যাকচুয়ালি গুগল ফর্মে নেব, পরীক্ষাটা টেস্টগুলো তোমাদের গুগল ফর্মে নেওয়া হবে, 4টে করে অপশানস থাকবে, তুমি সেগুলোকে মানে 4টে করে অপশানস থাকবে, তোমাকে টিক মারতে হবে এবং তুমি সেইভাবে লাস্টে গিয়ে সাবমিট করে দেবে। এক্সাম প্রত্যেকে দিতে হবে। এক্সামের লিঙ্কটা ধরো একটা ডেট বলে দিলাম, ওই ডেটে একটা এক্সাম হবে, চেষ্টা করবে সেই ডেটেতেই পরীক্ষা দিতে। যদি কেউ ওই ডেটেতে এক্সামটা মিস করে যাও, 24 ঘন্টার মধ্যে তোমাকে যে কোনো সময়তে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। পরীক্ষা দেওয়ার সময়তে কোনো কিছু সামনে নিয়ে বসবে না, নট ইনক্লুডিং দ্য ক্যালকুলেটর। ক্যালকুলেটর পিএসসি এক্সামিনেশানে অ্যালাউ হয় না, নিজেকে হাতে ক্যালকুলেট করতে হবে। ওজন্য যখন তুমি পড়তে বসবে আমার কাছে খাতা পেন নিয়ে বসবে, কারণ যে মুহূর্তে থিওরি শেষ অঙ্ক করা শুরু, নিজে হাতে বসে বসে ক্যালকুলেশন করাটা খুবই জরুরি যদি সত্যিকারের এই পরীক্ষাটার ব্যাপারে সিরিয়াস হও। আমি ওই জন্য রিকোয়েস্ট করছি, পড়তে বসার সময়তে প্রপারলি যেভাবে পড়তে বসো সেভাবেই বসবে, ঠিক আছে? আচ্ছা, এমনি করে প্রত্যেকটার উপরে টেস্টগুলো আমরা নিয়ে নিলাম, একটা করে শেষ করলাম, টেস্ট নিলাম, শেষ করলাম, টেস্ট নিলাম, এইভাবে আমাদের চলার পরে আমরা মোটামুটি এই ধরো 8-9টা মডিউলের উপরে 9টা টেস্ট আমরা নিয়ে নিলাম। এরপরে কয়েকটা তোমার মেজর টেস্ট, মেজর বলতে সবকটা মডিউলকে নিয়ে একটা টেস্ট আমি নেব, সেই একটা মানে করতে হবে। তো এই টেস্টগুলো, এই যে তোমার সবকটা মডিউল মিলে যে টেস্টগুলো, এইগুলো চেষ্টা করবো একদম লাস্টের দিকে রাখার, ওই 15 আগস্টের পর থেকে। ওই সময়গুলোতে তোমার যেহেতু রিভিশন করছো, টেস্টের মাধ্যমে তোমার রিভিশনটাও হয়ে যাবে এবং তুমি পরীক্ষার সময়তে তোমার টাটকা মানে সব কিছু মনে থাকবে এবং তুমি পরীক্ষা হলে গিয়ে বসতে পারবে। ওকে, তো এইটা আমার মোটামুটি প্ল্যান আছে। এখন দেখা যাক, আজকে আমাদের জানুয়ারির 19 তারিখ হয়ে গেল, মানে এক্স্যাক্টলি আমাদের কাছে আর নিয়ার অ্যাবাউট 6.5 মাস মতন সময় আছে। 6.5 মাসের মধ্যে কমপ্লিটটা আমাকে শেষ করতে হবে, মানে মোটামুটি একটা মডিউলের জন্য তোমার অ্যাভারেজ 20 দিন করে পাওয়া যাবে। তো 20 দিন মানে আমাদের হিসাব মতন মোটামুটি হচ্ছে 6টা বা 8টা ক্লাস আমাদের হওয়া উচিত। তো 8টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা মডিউলকে এবং সেটা একটু ভ্যারিও করবে, কারণ বুঝতেই পারছো মডার্ন ফিজিক্স একটু বড় আছে, কারণ এখানে বোর্ডস থিওরিতে ছোটোখাটো অনেক ব্যাপার আছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার 9-10 কি আলাদা একই সিলেবাস? 9-10 এর যা সিলেবাস 11-12 এটা আমি বলে দিয়েছি অলরেডি, ক্লাসে তুই মানে পরে জয়েন করেছিস। আচ্ছা, তো দেখো, তো যেটা বলছিলাম যে বোর্ডস থিওরিটা আমরা পড়লাম, তার করেসপন্ডিং যা আমরা অঙ্কগুলো করলাম, প্রত্যেকটা এখানে থিওরিগুলো খুব ছোট ছোট করে লেখা আছে, কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্র তোমরা যেগুলো জানো বা যেগুলো জানো না সবটাই কিন্তু তোমাকে পড়তে হবে। মানে বোর্ডস থিওরিটা কিন্তু নামমাত্র বোর্ডস থিওরি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। মিলিকান্স এক্সপেরিমেন্ট নামমাত্র তোমার মিলিকান্স এক্সপেরিমেন্ট, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এক্সরের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র আছে, প্রচুর। মোজলেস ল, ব্র্যাগ রিফ্লেকশন, রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? তাহলে এবার দেখো, ঠিক আছে, তো এইভাবে আমাদের, হ্যাঁ বলো। স্যার 9-10 কি সিলেবাসটা আলাদা? মানে আমি তো বলছি তো সিলেবাসটা, এটা আমি অলরেডি মানে বলে দিয়েছি, বোধহয় তুমি মানে পরে জয়েন করেছো না? পরেই মনে করেছি, বুঝতে পারলাম না স্যার। 9-10 11-12 তো দুটো এক্সাম না কি? এখন হবে, কিন্তু সিলেবাস তোমাদের দেখো, সিলেবাস তো আমরা তো আর বানাই না। সিলেবাসটা তোমাকে যেটা পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, তোমাকে ওই সিলেবাসটাই পড়তে হবে, মানে এটাই পড়তে হবে? এটাই। আমি তো তোমাকে এটা শুরুতেই বললাম যে এটাই তোমার ডাব্লিউবিপিএসসি স্কুল, এবং তার সাথে সাথে তোমার হচ্ছে পলিটেকনিক, এবং তার সাথে সাথে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সবার জন্যই তোমার একটাই সিলেবাস, সবার জন্য একটাই সিলেবাস, বুঝতে পেরেছো? সবার জন্য একটাই সিলেবাস। সুতরাং এই সিলেবাসটা তোমাকে দেওয়া আছে। এবার যদি ওরা সিলেবাস যদি মডিফাই করে তোমাদেরকে ইনফর্ম করে দেবে, বাট আমার মনে হয় না, কারণ এই সিলেবাসটা বহু বছর ধরে একই আছে। তো যারা এসএলএসটির প্রিপারেশান নিচ্ছ তাদের পক্ষে খুব ভীষণ সুবিধা, কারণ অলমোস্ট পুরো সিলেবাসটাই তোমরা এসএলএসটিতেও তোমার রয়েছে। সুতরাং আমার ব্যাচ থেকে যারা এসএলএসটি অলরেডি পড়ে নিয়েছো তাদের চাপটা একেবারেই কম, কারণ তারা এগুলো সবই তোমরা জানো অলমোস্ট। কারণ এমন একটা জিনিস তোমার এখানে নেই যেটা তোমার এসএলএসটিতে পড়ানো হয়নি, বুঝতে পেরেছো? ক্লিয়ার?
এমন একটা জিনিস তোমার নেই যে জিনিস তোমার এসএসসিতে পড়ানো হয়নি, সুতরাং খুব একটা তোমাদের চাপ হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এবার আমরা ক্লাসের দিকে মানে চলে যাচ্ছি। চলো এবার আমরা ক্লাসের দিকে আমরা যাই, ইরেজ করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। তাহলে আমরা এখানে আমরা মোটামুটি কিভাবে পড়বো একটু বলে দিচ্ছি। আমরা শুরুটা করব মোটামুটি মডার্ন থেকে। অপটিক্স পার্টটা তোমরা সবচাইতে বেশি তোমরা নেগলেক্ট করো। আমরা মডার্ন ফিজিক্সে পরে উইদাউট লুকিং এনিথিং আমরা ডাইরেক্ট অপটিক্সে যাবো, কারণ এটা সবচাইতে বেশি তোমাদের নেগলেক্টেড টপিক। এই টপিকটা তোমরা সবচাইতে, কারণ অনেক বছর ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে অপটিক্সটা তোমরা কেউ পড়তেই চাও না, স্পেশালি যেখানে ছবি আঁকার ব্যাপারগুলো আছে। জিওমেট্রিক্যাল অপটিক্সটা তোমরা একেবারেই পড়ো না, তার জন্য ছোটোখাটো কোশ্চেনগুলো তোমরা করতে পারো না। সুতরাং আমরা মডার্ন ফিজিক্সটা শেষ করে সঙ্গে সঙ্গে যাবো অপটিক্সের দিকে, কারণ এই পার্টটা হচ্ছে মোস্ট নেগলেক্টেড টপিক, তোমরা যেটা সবচেয়ে বেশি নেগলেক্ট হচ্ছে করো। ওকে, তারপরে আমরা ইভেনচুয়ালি এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, ক্লাসিক্যাল মেকানিক্স, ভাইব্রেশন ওয়েভস, এইভাবে আমরা শেষ করবো। থার্মোডাইনামিক্সে যেমন খুবই ছোটো আছে, বাট বুঝতেই পারছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, এনট্রপি, থার্মোডাইনামিক্যাল রিলেশন। বাট এখানে ফার্স্ট এবং সেকেন্ড লয়ের উপর কমসে কম তোমাকে 50 থেকে 60টা অঙ্ক হচ্ছে করতে হবে ডিফারেন্ট টাইপের এবং ডিফারেন্ট জায়গার, তবে গিয়ে তোমার কনসেপ্টটার মধ্যে ক্ল্যারিটি আসবে। ফার্স্ট ল বলতে তোমার 1 মিনিট লাগবে, সেকেন্ড ল বলতে তোমার 1 মিনিট লাগবে, কিন্তু শুধু ওইটা বলা নয়, তার সাথে সাথে তুমি ওয়ার্ক ডান তুমি ক্যালকুলেট, একটু আসতে, ওয়ার্ক ডান তুমি ক্যালকুলেট করতে পারছো কি না, এফিসিয়েন্সি তুমি ক্যালকুলেট করতে পারছো কি না, বা ধরো কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের থেকে তুমি প্রেশার ভলিউম দেওয়া আছে, ফাইনাল ভলিউম বা ফাইনাল প্রেশার তোমার বেরোচ্ছে কি না। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস। এনট্রপির প্রবলেম তোমার দ্বারা হয় কি না, তুমি এই ব্যাপারটা বোঝো কি না যে কোনটা সিস্টেমের এনট্রপি, কোনটা ইউনিভার্সের এনট্রপি। থার্মোডাইনামিক্যাল ফাংশন থেকে তুমি অঙ্কগুলো করতে পারো কি না, মানে কোনো একটা প্রসেস বললো যে কোনটা মিনিমাম হবে, গিবস ফ্রি এনার্জি নাকি হেলমোজ ফ্রি এনার্জি নাকি এনথ্যালপি নাকি ইন্টারনাল এনার্জি। একটা ফাংশন বলে দিল, দেন বললো যে কোনটা মিনিমাম হবে। এই টাইপের প্রবলেমগুলো তোমার আসে কি না, কারণ এগুলো হচ্ছে এমার্জিং প্রবলেম, পিএসসিতে এই টাইপের প্রবলেমগুলোই দেওয়া হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা এবার শুরু করছি আমাদের আজকের ক্লাসটা, যেটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। আচ্ছা, তো দেখো আমরা ক্লাসটা শুরু করছি মডার্ন ফিজিক্স থেকে। আজকে যদি সম্ভব হয় 1 ঘন্টা মতো আর বাকি আছে, তো চেষ্টা করছি অঙ্ক যদি কিছু করানো যায় তো, বাট মনে হচ্ছে না আজকে হবে বলে, পরের দিনকে আমরা অঙ্কগুলোকে দেখব। তো মডার্ন ফিজিক্সে আমাদের প্রথমেই রয়েছে একদম টপিক ধরে ধরে আমরা পড়বো, যেমন এখানে সিলেবাসের মধ্যে আছে বোরস থিওরি। তাহলে বোরের মডেলটা আমরা প্রথমে দেখব। ছোট করে একটু কয়েকটা কথা আমি বলে নিতে চাই যে বোরস থিওরিটা যখন আমরা ডেভেলপ করব, তার আগে তোমাকে জানতে হবে যে রাদারফোর্ডের মডেলটা কি বলছে। সো রাদারফোর্ডের মডেল কি বলছে? সো দ্য রাদারফোর্ড মডেল স্টেটস, রাদারফোর্ডের যে মডেলটা সেটা কি বলছে? রাদারফোর্ড মডেল স্টেটস কি বলছে? রাদারফোর্ডের মডেলে কি হয়েছিল, ওই এক্সপেরিমেন্টে কি হয়েছিল, এখানে তুমি একটা গোল্ডের নিউক্লিয়াস নিয়েছিলে। সো দিস ইজ দ্য গোল্ড নিউক্লিয়াস। তাহলে গোল্ডের নিউক্লিয়াসে তোমার কি আছে, এখানে তোমার জেড ইকুয়াল টু হচ্ছে 79। আমরা জানি গোল্ডের যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 79, মানে গোল্ডের নিউক্লিয়াসের মধ্যে 79টা কি রয়েছে, প্রোটন রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি আলফা পার্টিকেল ছুটছিলে, সো দিস আর দ্য আলফা পার্টিকেল আসছিল, তাই তো। এবার যেহেতু তুমি এখানে একটা গোল্ডের নিউক্লিয়াস নিয়েছো, তাহলে তার সারাউন্ডিংসে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবার কি হচ্ছিল যে যখনই তোমার এই আলফা পার্টিকেলগুলো, যে মুহূর্তে তোমার এই আলফা পার্টিকেলগুলো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চলে আসছিল, সেই মুহূর্তে কিন্তু ওরা ডিফ্লেক্ট হচ্ছিল, এইভাবে ডিফ্লেকশন। তাহলে তার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কত হবে? অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। যত তুমি নিউক্লিয়াসের কাছাকাছি আসছিলে তত তোমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা বেড়ে যাচ্ছিল। এইভাবে তোমার দেখো অনেক বেশি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন হলো। যারা নিউক্লিয়াসটাকে হেড অন অ্যাপ্রোচ করছিল, মানে একবারে সরাসরি নাক বরাবর,
যারা নিউক্লিয়াসটাকে একেবারে হেড অন অ্যাপ্রোচ করছিল তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স আসার পরে আবার সেই রাস্তাতেই ব্যাক করে যাচ্ছিল। এইটা ছিল আমাদের রাদারফোর্ডের মডেলটা। তাহলে রাদারফোর্ড এখান থেকে তাহলে কি বুঝতে পারলো, যে অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে এমটি, তার এন্টায়ার মাস এবং এন্টায়ার চার্জ একটা ছোট্ট জায়গাতে সেন্টার্ড রয়েছে, যাকে আমরা বলি নিউক্লিয়াস। ঠিক আছে, সো রাদারফোর্ডের মডেল তাহলে কি বলছে, দ্য এন্টায়ার মাস, এটা বলছে দ্য এন্টায়ার মাস, একদম ছোট্ট করে, খুব বেশি তোমাদের পড়তে হবে না, এর জন্য তোমাকে বই পড়তে হবে না, ক্লাস নোটগুলো জাস্ট দেখে যাবে তাহলেই হবে। দ্য এন্টায়ার মাস অ্যান্ড এন্টায়ার চার্জ is centered in a very tiny space of atom called the nucleus. আচ্ছা, এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাকে বলি। রাদারফোর্ডের মডেলে এই যে যারা যে সমস্ত আলফা পার্টিকেলগুলো তোমার নিউক্লিয়াসটাকে হেড অন অ্যাপ্রোচ করছিল, তারা দেখো একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পরে কিন্তু আবার ব্যাক করে যাচ্ছিল। এই যে মিনিমাম ডিস্টেন্সটাকে আমি বলতে পারি আর ইজ কল্ড দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। কি নাম? আর ইজ কল্ড দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তুমি দেখবে তোমাদের 9-10 বইতে লেখা আছে যে আলফা পার্টিকেলটা গিয়ে ধাক্কা মারলো। ধাক্কা কখনোই মারবে না, কারণ আলফা পার্টিকেলটা হচ্ছে পজিটিভলি চার্জড, নিউক্লিয়াসটাও হচ্ছে পজিটিভলি চার্জ, তাহলে পজিটিভকে রিপেল করবে, তার মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি ওকে অ্যালাউ করবে, তারপরে কিন্তু আর অ্যালাউ করবে না, তাই তো? ইয়েস অর নো বলবে। ইয়েস স্যার। হ্যাঁ, মানে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত অ্যালাউ করবে, তারপরে কিন্তু আর অ্যালাউ করবে না। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, বলতে পারবে যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটাকে আমরা কীভাবে বের করতে পারি? বলো, ফার্স্ট কোশ্চেন। তোমরা এতকাল ধরে বোর্ডস থিওরি পড়ছো, আমাকে বলো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আমরা কীভাবে বের করবো, বলো। এনার্জি কনজারভেশন থেকে। হ্যাঁ, তো এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে, দেখো তুমি ইমাজিন করো যে আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানেটা হলো 2He4, অর্থাৎ একটা হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা পার্টিকেল। তার মানে আলফা পার্টিকেলে তোমার কি আছে? আলফা পার্টিকেলের যে তোমার কিউটা হচ্ছে +2E হচ্ছে তার চার্জ। তো আমি এখানে অ্যাজিউম, ঠিক আছে, আর গোল্ডের যে নিউক্লিয়াসটা আছে, গোল্ডের নিউক্লিয়াস আমি ধরে নিলাম যে জেড খানা আমার কাছে আছে প্রোটন, তাহলে কিউটা আমার হচ্ছে Z/E। যদি আমার ওর অ্যাটমিক নাম্বার যদি হয় জেড, তাহলে তার সেন্টারে কতটা চার্জ আছে? Z/E। তাহলে আলফা পার্টিকেলের সঙ্গে গোল্ডের নিউক্লিয়াসের ইন্টারাকশানের ফলে কতটা পোটেনশিয়াল হবে? তাহলে V(R) আমরা সবাই জানি, V(R) আমাদের হয় 1/4πε0 Q1 Q2/R, Q1 Q2 ডিভাইডেড বাই R। Q1টা হচ্ছে তোমার ZE ইন্টু 2E, কত হবে? তাহলে এটা আমার হয়ে যাবে 1/4πε0 2 টাইমস ZE²/R। এখানে সবকটাই তোমার কাছে নোন এক্সেপ্ট আরটা ছাড়া, এই আরটাই হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে আমার পোটেনশিয়ালটা বেরিয়ে গেল। এবার দেখো আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত? আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত? সেটা হচ্ছে 12 mv²। তাহলে যতটা ডিস্টেন্স থেকে ওই আলফা পার্টিকেলটা আবার ব্যাক করে চলে যাবে, সেই পজিশনে গিয়ে তোমার আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটা কমপ্লিটলি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি না যে 12 mv² ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2 ZE²/R। খেয়াল করে দেখো, তোমার আলফা পার্টিকেলের মাস তোমার জানা আছে, আলফা পার্টিকেলের ভেলোসিটি খুব সহজে তুমি বের করতে পারবে। মোটামুটি আলফার ভেলোসিটি 10⁶ মিটার পার সেকেন্ড হয়।
তাহলে আমরা আলফা পার্টিকেলের সমস্ত হাফ এম ভি স্কোয়ারটা আমার জানা হয়ে গেল। তাহলে এখান থেকে আর বেরোতে খুব একটা সমস্যা হবে না, কারণ বাকি সমস্তগুলো আমার কাছে নোন আছে, বাকি সমস্ত কটা প্যারামিটার আমার কাছে নোন আছে, এম আমার জানা হয়ে গেল। আচ্ছা বলো তো আলফার মাস কত? আলফার মাস কত? মাস হচ্ছে কত? 4 অ্যাটমিক মাস ইউনিট, 4 অ্যাটমিক মাস ইউনিট, মাসের 4 গুণ। হ্যাঁ, তাহলে অ্যাটমিক মাস ইউনিট মানেটা হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 এত কেজি, তাই না? আর ভিটা আমার মোটামুটি হয়ে থাকে 10 টু দি পাওয়ার 6 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার তাহলে 8টা, আর 1/4 পাই ইপসিলন 0 এটাও আমার জানা আছে, হুইচ ইজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে সব জানা হয়ে গেল, আর তোমার তাহলে বেরিয়ে আসবে, খুব একটা সমস্যা নয়। তাহলে এতকাল ধরে তোমরা কিন্তু বোর্ডস থিওরি পড়েছো, কিন্তু তোমরা এটাই ভাবোনি এই যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আমরা কী করে বের করতে পারি। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, করে রাখবে। তাহলে কি বললাম, যখন হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে তখন তোমার ওটা হবে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমার রাদারফোর্ড কি বললো, যে এন্টায়ার মাস এবং এন্টায়ার চার্জটা হচ্ছে একটা ছোট্ট জায়গার মধ্যে আমার সেন্টার রয়েছে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু রাদারফোর্ড মডেলের প্রবলেম কি এলো? সো ডিফিকাল্টি ইন রাদারফোর্ড মডেল, এই মডেলের সবচাইতে বড় প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম কথা, এই মডেলটা এক্সপ্লেন করতে পারে না, ক্যান নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ দ্য অরবিট। এই মানে পয়েন্টসগুলো আমি তোমাকে তো ভিডিও এবং পিডিএফ তো দিয়ে দেবো, বাট তুমি কিন্তু এই পয়েন্টসগুলো কিন্তু নোট ডাউন করবে। ক্যান নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ নিউক্লিয়াস। কেন করতে পারলো না? কেন নিউক্লিয়াসের যে স্টেবিলিটি কেন এক্সপ্লেন করতে পারলো না? কারণ আমরা জানি যখন একটা চার্জ পার্টিকেল একটা ক্লোজড অরবিটের মধ্যে কি হলো, কি বলছো বলো? যখন একটা চার্জ পার্টিকেল একটা ক্লোজড অরবিটের মধ্যে ঘোরে তখন সে কন্টিনিউয়াসলি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কিন্তু এমিট করে। এই ছবিটা জাস্ট মনে রাখো, লিখতে হবে না। কন্টিনিউয়াসলি যখন একটা চার্জ পার্টিকেল একটা ক্লোজড অরবিটে ঘোরে তখন ও কন্টিনিউয়াসলি ইএম রেডিয়েশন এমিট করে। যত বেশি ইএম রেডিয়েশন এমিট করবে তার এনার্জি তত কমবে। তাহলে কি হলো, প্রথমে রেডিয়াস ছিল এরকম, যত বেশি ঘুরবে তত তার এনার্জি কমে যাবে, মানে তত তোমার অরবিটটা ক্রমশ ছোট হবে, ছোট হতে 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 এক সময়তে গিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ঘাড়ে গিয়ে পড়বে। হাউএভার ইট ইজ নট পসিবল। আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অরবিটে ইনফাইনাইট টাইম ধরে ঘুরে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ওর মডেল অনুযায়ী কনস্ট্যান্টলি ও ইএম রেডিয়েশনকে এমিট করছে, তার মানে ওর এনার্জি কমছে। তাহলে এনার্জি কমতে কমতে কী হবে, এক সময়তে গিয়ে ওর নিউক্লিয়াসের ঘাড়ে গিয়ে পড়বে। তাহলে এর ফলে কী হবে, নিউক্লিয়াসের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর দু নম্বর যে প্রবলেমটা সেই 2 নম্বর প্রবলেমটা হচ্ছে আরেকটা মেজর প্রবলেম। এখানে তোমার যে স্পেকট্রামটা যেটা আমরা পাই ওটা আমরা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই। ওই স্পেকট্রামটা আমরা পাই একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে বুঝতে পারছো তো, যে স্পেকট্রামটা আমরা কি জানি, অ্যাটমিক স্পেকট্রাম হয় ডিসক্রিট। হাউএভার আমরা রাদারফোর্ড মডেলে স্পেকট্রামটা আমরা পাচ্ছিলাম কন্টিনিউয়াস স্পেকট্রাম, কারণ এই যে ইলেকট্রনটা ইএম রেডিয়েশনকে এমিট করছে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। কন্টিনিউয়াসলি যদি কন্টিনিউয়াসলি যদি এনার্জিকে রেডিয়েট করে তাহলে স্পেকট্রামটাও আমাদের কন্টিনিউয়াস হওয়া উচিত। হাউএভার আমরা সবাই জানি যে অ্যাটমিক স্পেকট্রামটা কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে বুঝছো তো, কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে ধরো তুমি এখানে একদম কন্টিনিউয়াসলি তুমি এরকম পাবে, ডিসক্রিট নয়। ডিসক্রিট মানেটা হচ্ছে তুমি এরকম কিছু লাইন দেখতে পাবে, ডিসক্রিট মানেটা হচ্ছে তুমি এরকমটা কিছু লাইন দেখতে পাবে। সো দিস ইজ কল্ড দ্য ডিসক্রিট স্পেকট্রাম। সো দিস ইজ দ্য কন্টিনিউয়াস স্পেকট্রাম, অ্যান্ড দিস ইজ মাই ডিসক্রিট স্পেকট্রাম, মানে কয়েকটা ডিসক্রিট তুমি লাইন দেখতে পাবে।
তাহলে এইগুলো হচ্ছে মেজর প্রবলেম। তাহলে বলো যে রাদারফোর্ড মডেল একদম ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকে বলবে একদম ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার ওটাকে রিজলভ করার জন্য এবার চলে এলো বোর্ডস থিওরি। বোর্ডস থিওরি জাস্ট দুটো লাইন পড়বে, এক্সট্রা কিছু পড়তে যাবে না, জাস্ট দুটো লাইন তোমাকে আমি লিখিয়ে দেবো, ব্যাস ওইটুকুতেই তোমার তাহলে হয়ে যাবে। বোর্ডস থিওরি এসে প্রথম যে কথাটা বললো যে না এটা 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 হওয়াটা উচিত নয়, বোর্ডস থিওরি প্রথমেই এসে যেটা বললো যে ইলেকট্রনস revolve around nucleus in quantized orbits, কয়েকটা মাত্র ফিক্সড কোয়ান্টাইজড অরবিটে ও ঘুরবে, কয়েকটা মাত্র ইন ফিক্সড কোয়ান্টাইজড অরবিটে এবং ঘুরবে, এবং সেই কোয়ান্টাইজড অরবিটে ঘোরার সময়তে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvn/rn ইকুয়াল টু হতে হবে nh/2π, এইটা হতে হবে। যেখানে ভিএনটা হচ্ছে আমার velocity of electron in nth কোয়ান্টাইজড অরবিট আমি সেগুলোকেই বলবো যেখানে এই কন্ডিশনটা ফুলফিল করবে, ঠিক আছে, কোয়ান্টাইজড অরবিট। এবং আরএনটা আমার হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট অফ nth অরবিট। এনটা কিন্তু সাফিক্সে আছে, হ্যাঁ, ভি এর সাফিক্সে এন, আর এর সাফিক্সে এন, nth অরবিট। পরবর্তীকালে আমরা বুঝতে পারলাম যে বোর তার নিজের থিওরিতে যে এনটা বলছিল সেই এনটা হচ্ছে নাথিং বাট ইয়োর কি বলতো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এক্স্যাক্টলি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, কোনো সময়তে যদি তোমার মনে হয় যে স্যার আগে কি লিখলেন একটু দেখান, কিচ্ছু অসুবিধা নেই, আমি জাস্ট স্ক্রিনটাকে ইচ্ছা মতন ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই। আমি স্ক্রিনটাকে ম্যাক্সিমাম এনলার্জমেন্টে রেখেছি, তুমি চাইলে তুমি এটাকে ছোটো করতেও পারো, দেখো একদম ছোটো হয়ে গেল। আবার তুমি যদি বড় করো কোনো সমস্যা নেই, বড় করো। দেখো লাস্ট পেজেতে আমরা যা যা লিখলাম এটা অনেক বড় করে তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো, চাইলে কিন্তু আমি ছোটো বড়ো করতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা বেশ। তাহলে এনটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এত দূর অবধি তোমরা সবাই জানো। এরপরে যেগুলো বলবো কিছুটা জানো কিছুটা জানো না, বাট যেগুলো জানো না সেগুলোকে জানার চেষ্টা করো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, এই একটা কথাও বললো। সেকেন্ড কথাটা ও যেটা বললো যে যখন ঘুরছে তখন তোমার দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স। এখানে একটা প্লাস আছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন আছে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে যদি এই রেডিয়াসটা হয় আর, এবং যেহেতু তোমার ইলেকট্রনটা ঘুরছে তার মানে তার সবসময়ের জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, যার জন্য কিনা ও ছিটকে একটা দড়িতে তুমি যদি একটা বলকে বেঁধে ঘোরাও তাহলে বলটা সবসময়তেই ছিটকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ওই যে mvn² বাই যে rnটা হয়, সো দিস ইজ মাই সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ফোর্সটাকে ব্যালেন্স করবে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স হুইচ ইজ 1/4πε0 z²/rn²। অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সটা ব্যালেন্স করবে কাকে? কুলম্বিক ফোর্সকে। এইগুলোই তোমার বইতে ভাষায় লেখা আছে, ভাষা অত পড়তে হবে না কারণ ওখানে তোমার MCQ টাইপের কোশ্চেন থাকবে। বোরের থিওরি জাস্ট এই পাতাটা পড়লেই হয়ে যাবে, এক্সট্রা ফালতু জিনিসপত্র পড়তে যাবে না, ঠিক আছে। 3 নম্বর যেটা বলবো, 3 নম্বরটা হচ্ছে যে যখন কোয়ান্টাইজড অরবিটে ইলেকট্রনস does not emit radiations, electrons do not emit radiation in quantized orbit, যখন কোয়ান্টাইজড অরবিটে ও থাকবে তখন কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে এমিট করবে না। এটার মানে কি? তাহলেই ব্যাস, যদি ইলেকট্রনসগুলো কোয়ান্টাইজড অরবিটে থাকার সময়তে যদি কোনো রেডিয়েশন এমিট না করে তাহলে আমার স্যার কোয়ান্টাইজড অরবিট বলতে ফিক্সড অরবিট,
যেখানে তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে অ্যান্ড এন মাস্ট বি অ্যান ইন্টিজার নাম্বার। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, ওকে। যখন তোমার কোয়ান্টাইজড অরবিটে থাকবে তখন কোনো রেডিয়েশন এমিট করবে না, ব্যাস তাহলেই তোমার অ্যাটমের যে স্টেবিলিটি, যেটা রাদারফোর্ড মডেলে মেজর প্রবলেম ছিল, ওটা রিজলভ হয়ে গেল। কারণ ও তো বলেই দিচ্ছে যে ইলেকট্রনগুলো যখন তোমার কোয়ান্টাইজড অরবিটে থাকবে তখন কোনো রেডিয়েশনকে এমিট করবে না, গল্প শেষ। 4 নম্বরটা হচ্ছে ইলেকট্রনগুলো তখনই তোমার এনার্জি এমিট করবে যখন কিনা একটা লেভেল থেকে অন্য লেভেলে জাম্প করবে। লেটস সে এই লেভেলটার এনার্জি হচ্ছে E1, এই লেভেলটার এনার্জি হচ্ছে E2। ধরো এখান থেকে এখানে একটা এনার্জিকে এমিট করলো, তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে, অর্থাৎ যে এনার্জিটা বেরোবে, সেই এনার্জিটা এই দুটো লেভেলের এনার্জি ডিফারেন্সের সাথে সমান হবে, E2 মাইনাস E1 এর সাথে সমান হবে। বুঝতে পারলে? তাহলে তখনই তোমার রেডিয়েশন এমিট করবে যখন ইলেকট্রনটা একটা লেভেল থেকে অন্য লেভেলে জাম্প করবে, বা পাতি কথায় ট্রানজিশন করবে। যখন ইলেকট্রনটা ট্রানজিশন করবে তখনই তোমার এনার্জিকে এমিট করবে, এইচ নিউ সমান। এবং যে ফ্রিকোয়েন্সির লাইটটা বেরোবে বা যে ফ্রিকোয়েন্সিটা এমিট হবে, ওটা কিন্তু দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য ডিফারেন্স অফ দ্য টু লেভেলস। মানে উল্টাপাল্টা ফ্রিকোয়েন্সি বেরোবে না, একটাই ফিক্সড ফ্রিকোয়েন্সি বেরোবে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের হবে কত? E2 মাইনাস E1। তাহলে বুঝতেই পারছো এখান থেকে তাহলে নিউ, তাহলে কী হবে? নিউ আমার হবে দুটো লেভেলের মধ্যেকার এনার্জি গ্যাপ হুইচ ইজ কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এইচ, এটাও কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা চলো, এবার হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন। এই পার্টটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়। ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন। এখানে তোমাকে মেনলি এই ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনে কিছু মানে জিনিসপত্র বলবো যেগুলো তোমরা হয়তো জানো না। এখানে আমরা বের করব কয়েকটা জিনিস, যেমন প্রথমে আমরা যেগুলো বের করবো সেটা হচ্ছে তোমার nth অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি, nth অরবিটের ইলেকট্রনের রেডিয়াস, nth অরবিটের ইলেকট্রনের এনার্জি, nth অরবিটে ইলেকট্রনের আরও কয়েকটা প্রপার্টি, ফর এক্সাম্পল কাইনেটিক এনার্জি, ফর এক্সাম্পল পোটেনশিয়াল এনার্জি, এই সব কটাকে আমরা বের করব। এইগুলো তুমি যদি বের করতে পারো তাহলেই তোমার মোটামুটি এই সম্পর্কিত যা যা কোশ্চেন আছে তুমি সবকটা করতে পারবে। তাহলে কিভাবে করবে? তাহলে প্রথমে আমরা করব ভিএনটাকে বের করব। দেখো তার জন্য আমাদের কাছে দুটো বেসিক ইকুয়েশন আছে। 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন 0 জেড স্কোয়ার বাই RN স্কোয়ার ইজ ইকুয়াল টু MVN স্কোয়ার বাই RN। একটা বেসিক ইকুয়েশন চলে এলো। তাহলে এখানে RN ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমরা তাহলে পাচ্ছি, দেখো জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 হুইচ ইজ ইকুয়াল টু MVN স্কোয়ার ইন্টু RN। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আরেকটা ইকুয়েশন হচ্ছে বোরের কোয়ান্টাইজেশনটা NH/2 পাই দ্যাট ইজ ইকুয়াল টু MVN ইন্টু RN হুইচ ইজ ইকুয়েশন নাম্বার 2। 1কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই আমি যদি 2 করে দিই তাহলে কি আসছে দেখো, ইকুয়েশনের বাঁ দিকে আসছে। দেখো স্যার দেখতে পাচ্ছি না। কি পাচ্ছ না দেখতে? কি হলো? কি সমস্যা? স্ক্রিনটা ছোট হয়ে গেছে। মানে স্ক্রিনটা ছোট হয়ে গেছে মানে বুঝলাম না, কি ছোট হয়ে গেছে? ঠিক করে বলো। ছোট হয়ে গেছে পাক্কা? হ্যালো স্যার, একজন বোধহয় শেয়ার স্ক্রিনটা টাচ করে ফেলেছিল। হ্যাঁ সায়ন্তন শেয়ার স্ক্রিন স্টার্ট করে দিয়েছে। সায়ন্তনের কাজই হচ্ছে মানে তাই। সায়ন্তন তো আমি তো অনেক বছর ধরে তো আমি চিনি, ওর কাজই হচ্ছে তাই আর কি। কি বলি বলো তো ওকে? ঠিক আছে, তাহলে 1/2 করে আমি তাহলে কি পাই দেখো, MM তাহলে ক্যান্সেল আউট, VN দেখো ইকুয়েশন 2/1 করলে পাই VN। স্যার দেখতে পাচ্ছি না তো। কি হলো?
স্যার স্ক্রিনটা আরেকবার শেয়ার করতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি না কিছু, শুধু অডিও হয়ে গেছে। আরে আরে বাবা তোরা কি করছিস বলতো, আমি না বুঝতে পারছি না। তোরা শেয়ার স্ক্রিনটা করছিস কেন? তোরা কি অদ্ভুত, হাত দিবি না ওখানে, ক্লাসের মাঝখানে এগুলো খুব প্রবলেম করে এগুলো। উফ, এবার এবার দেখো আসছে। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার। শেয়ার স্ক্রিনটা হাত দেবে না ক্লাসের মাঝখানে, ক্লাসের মধ্যে এই সমস্ত মানে ননসেন্সগুলো একদম করবে না প্লিজ। পড়াবো নাকি আমি এসব দিকে দেখবো? ঠিক আছে, তাহলে 2/1 করলে আমি 2/1 করার সময়তে আমরা ইকুয়েশনের ডান দিকটা করলাম, জাস্ট ভাগ করে দিলাম। দেখো ভিএন স্কোয়ার এম এর সাথে এম কেটে গেল, আর এন এর সাথে আর এন কেটে গেল, ভিএন স্কোয়ার বাই ভিএন করলে ভিএন চলে এলো। তো এখানে আসছে জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0, ভাগ করলে 2 পাইটা আমার ওপরে যাবে, এনএইচ আমার নিচে আসবে। তো এটা চলে আসছে দেখো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইপসাইলন 0 এন এইচ। তাহলে এখান থেকে পরিষ্কার আমি বুঝতে পারলাম যে ভি এনটা প্রপোর্শনাল টু জেড বাই এন, অর্থাৎ জেডের সাথে ডাইরেক্টলি, অর্থাৎ অ্যাটমিক নাম্বারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যেগুলোকে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, মার্ক করে রাখবে। শুধু এই সম্পর্কটা থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, পরে তোমাকে আমি দেখাচ্ছি। ভিএনটা হয়ে গেল। নেক্সট এবার আমরা আমাদের কাজটা কি, আর এনটা বের করা। আর এনটা বের করার জন্য 2 নম্বরটাতে আমরা স্কোয়ার করব। তাহলে স্কোয়ারিং দেখো, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমি যদি 2 নম্বরটাতে স্কোয়ার করি, তাহলে স্কোয়ারিং ইকুয়েশন 2কে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমরা কি করব? কোথায় গেল? এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইকুয়াল টু কী হবে বলো? এম স্কোয়ার ভিএন স্কোয়ার আর এন স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আরেকটা ইকুয়েশন কি আছে? আরেকটা ইকুয়েশন তো তুমি জানো, সেটা হচ্ছে 1/4 পাই, এই যে এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা, জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0, দেখো জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0, জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 দ্যাট ইজ ইকুয়াল টু এম ভিএন আর এন, এম ভিএন আর এন ইকুয়েশন নাম্বার 4। 3কে 4 দিয়ে ভাগ করে দাও। সরি এটা ভুল হয়ে গেল, ও আমি তো আর এন করছি না, ও হো 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 সরি, এটা এম স্কোয়ার ভি স্কোয়ার এম সরি এটা এম ভিএন স্কোয়ার আর এন ছিল, সরি এটা এম ভিএন স্কোয়ার আর এন ছিল, সরি। হ্যাঁ এবার ঠিক আছে, সরি এটা এম ভিএন স্কোয়ার আর এন ছিল। এবার দেখে নাও সব ঠিক আছে তো? হ্যাঁ কিনা বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার তুমি 3/4 করে দাও। তাহলে 3/4 করলে কি আসছে দেখো, এখানে আসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, ভাগ করলে 4 পাই ইপসাইলন 0 যাবে ওপরে, নিচে আমার থাকবে জেড স্কোয়ার, ভাগ করে দিচ্ছি, ভাগ করলে এম স্কোয়ারের সাথে এম ভাগ হয়ে যাবে এম, ভিএন স্কোয়ার ক্যান্সেল আউট, আর এন স্কোয়ার আর এন হলে আর এন হয়ে যাবে, ব্যাস আর এন তাহলে বেরিয়ে এলো। তাহলে এখান থেকে আমার তাহলে আর এন চলে এলো কত দেখে নাও, 4 পাইয়ের সাথে এটা কেটে যাচ্ছে পাই, এটা চলে আসছে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন 0 ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য আর এন। সো এখান থেকে ইম্পর্টেন্ট রেজাল্টটা যেটা পিএসসিতে খুবই জিজ্ঞেস করে, আর এনটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, অনেকবার কোশ্চেন দিয়েছে, এটা এই কোশ্চেনটা বহুবার দিয়েছে। আর এনটা আমার হয়ে যাচ্ছে এন স্কোয়ার বাই জেড। একটা ছোটো এক্সাম্পল দেবো, ফর এক্সাম্পল একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে এরম টাইপের, যে ধরো তুমি একটা হিলিয়াম অ্যাটম নিয়েছো, হিলিয়াম অ্যাটমের ধরো তুমি সেকেন্ড অরবিটের সাথে তুমি কম্প্যারিজন করছো হাইড্রোজেন অ্যাটমের থার্ড অরবিটের কম্প্যারিজন করছো, মানে রেডিয়াসের কম্প্যারিজন করছো, তাহলে কত হবে দেখো।
তাহলে যেহেতু আর এনটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড, তাহলে দেখো আর হিলিয়াম বাই আর হাইড্রোজেন কত হবে? আর হিলিয়াম কত হবে? এন স্কোয়ার বাই জেড। কত নম্বর অরবিটে আছো? 2 নম্বর অরবিটে আছো, তাহলে কত হবে? 2 স্কোয়ার। পাক্কা? 3 স্কোয়ার হবে স্যার এটা। সেকেন্ড অরবিট তো, ফার্স্ট অরবিটে তো, হ্যাঁ তাই না? গ্রাউন্ড স্টেট তো। না না না, আচ্ছা আমি অরবিট বলছি সরি না। সরি সরি, হ্যাঁ হ্যাঁ ওটা, অরবিট হ্যাঁ বলছেন অরবিট sorry। বলছি। তাহলে 2 স্কোয়ার, তোমার হিলিয়ামের জন্য জেডটা হচ্ছে হিলিয়ামের জন্য হচ্ছে 2, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এর জন্য 1। 2:9 হ্যাঁ 2:9 স্যার। করতে দে। এবার হাইড্রোজেন অ্যাটমের হচ্ছে এনটা কত? এনটা হচ্ছে তোমার 3, তাহলে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 1। সো এটা চলে আসছে দেখো 4/2/9/1। তাহলে কত হবে? 4 ইন্টু 1/9 × 2, তাহলে কত হলো? 2:9, তাই না? আমি এখানে মনে রাখবে, কয়েকজন আছো তোমরা খুবই অ্যাডভান্স, তোমরা এই অঙ্কগুলো তোমরা দেখেই হয়ে যাবে, কিন্তু কয়েকজন তো আছে যারা হয়তো করতে পারছে না, তাদের জন্য আমি একদম প্রত্যেকটা স্টেপকে আমি করাবো। একটা ব্যাচ পড়ানো জানো তো অনেক বেশি চ্যালেঞ্জিং, তার কারণটা হচ্ছে এখানে অনেক ধরনের স্টুডেন্ট একসাথে থাকে, সুতরাং সবাইকে নিয়ে একসাথে চলতে হবে, বুঝেছো? তাহলে আর এনটা চলে এলো। এরপরে আমি যেটা চলে আসছি, তাহলে আর এন হয়ে গেল, ভিএন হয়ে গেল, গল্প শেষ। নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে আমার লাগবে ইএন। ইএন মানে কি? ইএন মানেটা হচ্ছে টিএন প্লাস ভিএন। তাহলে আমাকে আলাদাভাবে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। মানে কাইনেটিক এনার্জি তো একদমই সোজা, এটা হচ্ছে তোমার সিম্পলি হয়ে যাবে 1/2 mv স্কোয়ার, তাহলে 1/2 mvn স্কোয়ার। মানটা বসে দিলে হয়ে যাবে ওটা। তাহলে 1/2 mvn স্কোয়ার, ভিএন স্কোয়ারটা তোমাকে জানতে হবে, ভিএনটা তোমার জানা আছে, এই যে ভিএনটা তুমি একটু আগে তুমি করেছো, কত ছিল? এই যে জেড স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 NH, জেড স্কোয়ার বাই 2 ইপসাইলন 0, জেড স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 NH, তার আবার স্কোয়ার। তাহলে সব মিলিয়ে আমার চলে এলো কত? এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 2 স্কোয়ার 4, 8 8 ইপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, বেরিয়ে গেল। এরপরে পোটেনশিয়ালটা করার জন্য তোমরা নর্মালি ভালো করে মন দিয়ে শুনবে, যেটা আমি তোমাকে এখন বলতে চলেছি, অনেক জায়গাতে কাজে লাগবে। পোটেনশিয়ালটা বের করার জন্য তোমরা নর্মালি ফোর্স বের করো, ফোর্সকে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, ওটা ওইভাবে করতে পারো। আমি একটু স্মার্টলি করব, আমি একটা থিওরেম অ্যাপ্লাই করবো যার নাম হচ্ছে ভিরিয়াল থিওরেম। তোমরা যারা বিএসসি লেভেলে বা এমএসসি লেভেলে অনেকেই তোমরা পড়েছো ভিরিয়াল থিওরেম কী বস্তু, এটাকে ভালো করে জেনে রাখো। এটা জানা থাকলে প্রচুর অঙ্ক তোমার চুটকিতে হয়ে যাবে, অঙ্কটা দেখবে আর তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখে ফেলবে। ভালো করে শুনবে অঙ্কটা, ঠিক আছে? ভিরিয়াল থিওরেম বলছে যে তোমার যদি পোটেনশিয়ালটা যদি r⁻⁻n হয়, তোমার যদি পোটেনশিয়ালটা r⁻⁻n হয়, তাহলে মনে রাখতে হবে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু, তার ভ্যালু আমার হবে কার সাথে সমান? n/2 এর সাথে সমান। এইটা হচ্ছে ভিরিয়াল থিওরেম। এই কথাটাকে সারা জীবন মনে রাখবে। ভিআর যদি r⁻⁻n হয়, তাহলে ke/pe আমার কত হবে? n/2 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বা তুমি এটাকে এক কাজ করতে পারো, তুমি এটাকে r⁻n না বলে তুমি এটাকে nও বলতে পারো, কোনো অসুবিধা নেই। -n বললে না, ছেড়ে দাও, তুমি এটাকে r⁻n বলো, সরি এটা r⁻n বলো। r⁻n যদি বলো তাহলে তোমার এটা হয়ে যাবে n/2 হয়ে যাবে। ফর এক্সাম্পল ইন আওয়ার প্রবলেম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভিটা প্রপোর্শনাল টু r⁻⁻1, তাই তো? ইয়েস অর নো বলবে, ঠিক তো? হ্যাঁ কি না? না বুঝতে পারলেন এটা? কি হলো বলো? হ্যাঁ স্যার, ওটা 1/r তো প্রপোর্শনালটা হয়, ঠিক আছে। 1/r হবে। তাহলে দেখো, তাহলে তোমার কাইনেটিক এনার্জি কেন, মানে যারা বুঝতে পারলে না আমি তাদেরকে বলি যে এখানে পোটেনশিয়ালটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন স্কোয়ার বাই r, অর্থাৎ ভিটা প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ r এর ইনভার্স। তাহলে খেয়াল করে দেখো, আমার কাইনেটিক এনার্জি
বাই পোটেনশিয়াল এনার্জি, সেটা আমার হয়ে যাবে n/2 অর্থাৎ -12। -1/2 হ্যাঁ। অর্থাৎ আমার পোটেনশিয়াল এনার্জিটা আমার হবে কাইনেটিক এনার্জি ডবল কিন্তু নেগেটিভ। ব্যাস হয়ে গেল। সো দ্যাট ইজ ইকুয়াল টু -mz² e⁴ ডিভাইডেড বাই 4 ইপসাইলাম 0² n² h²। কারণ আমরা কাইনেটিক এনার্জি অলরেডি বের করেছি mz² e⁴ বাই এটা, একে 2 দিয়ে গুণ করে মাইনাস করে দিলাম, তাহলে তোমার অ্যান্সার চলে এলো এটা। তাহলে আমার টোটাল এনার্জি তাহলে আমাদের বেরোবে, টোটাল এনার্জি আমার তাহলে বেরোবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যোগ করলে দেখো তোমার চলে আসবে -mz² e⁴ ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0² n² h²। এবার প্রশ্নটা হচ্ছে এটা সবাই জানো, বাট স্টিল একবার বলো, মাইনাস সাইনটা কি মানে বলো? মাইনাস সাইনটা কোত্থেকে এলো? তুমি বলবে স্যার অঙ্ক কোষে এলো। ফিজিক্যাল মানে কি? মাইনাস সাইনটার ফিজিক্যাল মানে কি? একজন কেউ বলো। মাইনাস সাইনটার ফিজিক্যাল মানেটা ওটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালের আন্ডারে মুভ করছে। ভেরি গুড, ভেরি গুড। মাইনাস সাইনটার অর্থ হলো যে ওটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালের আন্ডারে মুভ করছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ দ্য বাউন্ড স্টেট, তাই তো? হ্যাঁ কি না? সো দিস দ্য বাউন্ড স্টেট। বাউন্ড স্টেট যদি হয় তাহলে এটা অফকোর্স তোমার কিন্তু এনার্জি হবে মাইনাস। যদি এটা বাউন্ড স্টেট হয়, অলওয়েজ হবে আমরা বাউন্ড স্টেট হলে এনার্জি হবে আমাদের নেগেটিভ, অলওয়েজ মনে রাখবে। অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালের আন্ডারে মুভ করলে অবশ্যই তোমার অরবিটটা ক্লোজড অরবিট হবে, অরবিটটা হতে হবে ক্লোজড অরবিট, ক্লাসিক্যাল তাই বলছে। যদি রিপালসিভ হয় অরবিট কখনো ক্লোজ হবে না। রিপালসিভের আন্ডারে করলে এনার্জি অল টাইম হবে পজিটিভ। পজিটিভ এনার্জির অর্থ হলো স্ক্যাটারিং স্টেট, নট দ্য বাউন্ড স্টেট। একটা হয় বাউন্ড স্টেট, একটা হয় স্ক্যাটারিং স্টেট, এটা বাউন্ড স্টেট। ক্লিয়ার? ওকে, বেশ কথা। তাহলে এত পর্যন্ত আমাদের কাছে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফাইনালি জানতে পারলাম যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু z² বাই n²। তাহলে আমরা তিনটে সম্পর্ক জানতে পারলাম। ভিএনটা হচ্ছে z/n। অবশ্যই তোমার ভিটা যদি তোমার প্রপোর্শনাল টু z/n হয় তাহলে ইটা তোমার অবভিয়াসলি z², কারণ হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভিটা যদি z/n হয় তাহলে ইটা অবশ্যই তোমার হবে z²/n², হতেই হবে। তাহলে এটা পেলাম, আর rnটা পেলাম n²/z। এই তিনটে অবশ্যই ভালো করে মন দিয়ে পড়তে হবে, ভালো করে এটা জাস্ট রিমেম্বার। এইগুলো তোমরাও জানো, আমিও জানি। এবার যেগুলো জানো না, এখান থেকে আরও কয়েকটা এরকম কোশ্চেন আসতে পারে। যেমন ধরো আমাকে কেউ বলল যে ফ্রিকোয়েন্সি জেড এবং এনের উপরে কীভাবে ডিপেন্ড করবে। ফ্রিকোয়েন্সি যাকে আমরা বলতে পারি এফ। একটা কাজ করো, ফ্রিকোয়েন্সি নয়, প্রথমে বের করো টাইম পিরিয়ড। ফার্স্টে বের করো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? আমি ধরলাম অরবিটটা সার্কুলার অরবিট। সার্কুলার, হ্যাঁ, 2πrn/vn, রাইট, ঠিকই বলেছো, 2πrn/vn। সো ইট ইজ প্রপোর্শনাল টু rn/vn। rnটা প্রপোর্শনাল টু n²/z, vn z/n। সো ইট ইজ প্রপোর্শনাল টু n³ এটা হচ্ছে আমার পিএসসিতে এই কোশ্চেনটা দিয়েছে, n³ টাইম পিরিয়ড। তাহলে আমার চলে এলো। তাহলে টাইম পিরিয়ড বললে ফ্রিকোয়েন্সিও বেরিয়ে আসবে। নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি 1/t। নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি 1/t। সো ইট ইজ প্রপোর্শনাল টু, এটা হয়ে যাবে z²/n³, এটাও হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল, টাইম পিরিয়ড বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ওটাও বেরিয়ে আসবে। বা কারেন্ট কারেন্ট কত হবে? আমরা জানি একটা চার্জ পার্টিকেল যদি একটা অরবিটে ঘোরে তাহলে একটা কারেন্ট হয়। কারেন্ট মানে কত? কারেন্ট মানেটা হচ্ছে চার্জ বাই টাইম। চার্জ বাই টাইম।
তো চার্জ তো কোনোভাবে তোমার সম্পর্কিত নয়, তার টি তাহলে কত হবে? ব্যাস, সো ইট ইজ প্রপোর্শনাল টু হবে n³/z², কারণ তুমি অলরেডি z²/n³, ভুল বললাম, z²/n³, কারণ তোমার, সো ইট ইজ প্রপোর্শনাল টু 1/t, সো ইট ইজ প্রপোর্শনাল টু কী হবে? এই যে এটার ইনভার্স হবে, তাহলে কী হবে? z²/n³, এটা হবে। এছাড়াও আছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। এবার স্যার ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে এলো? একটা চার্জ পার্টিকেল যদি ঘোরে, সেন্টারে একটা ম্যাগনেটিক ফিল্ড হয় না? কি হয়, কি হয় না? হ্যাঁ স্যার। একটা চার্জ পার্টিকেল যদি ঘোরে, সেন্টারে আমাদের একটা ফিল্ড উৎপন্ন হবে। সেন্টারে ফিল্ডটা আমার হয় বি ইকুয়াল টু μ0I/2r, তোমরা এটা জানো, μ0I/2r, সো ইট ইজ প্রপোর্শনাল টু I/r। আইটা আমার জানা আছে, আইটা আমি এখনই করলাম, z²/n³, z²/n³, আরটা কত? আরটা হচ্ছে তোমার n²/z, তাহলে ওভারঅল ইট ইজ প্রপোর্শনাল টু z³/n⁵। ব্যাস, এটাও তাহলে হয়ে গেল। এই সব কটা তোমাকে পড়ে যেতে হবে, অ্যাটলিস্ট পড়ে না যাও, অ্যাটলিস্ট ক্যালকুলেশন যেন করতে পারো। তাহলে কোনটা আজকে আমরা তাহলে নিউ কি শিখলাম? ফ্রিকোয়েন্সি শিখলাম, টাইম পিরিয়ড শিখলাম, ম্যাগনেটিক ফিল্ড শিখলাম, আই শিখলাম। আমরা কোনগুলো জানতাম? আমরা জানতাম আর জানতাম, ভি জানতাম, ই জানতাম। ওগুলো তো জানতে হবেই, তার সঙ্গে তোমাকে এগুলোও জানতে হবে। দিস আর ভেরি কমন কোশ্চেন্স ইন পিএসসি, পড়তে হবে এগুলো, হ্যাঁ, পড়ে যাবে অবশ্যই। নেক্সট, এবার আমরা চলে আসছি আমাদের কি বলতো, এবার হচ্ছে সিরিজ স্পেকট্রামে। আচ্ছা, এখানে একটা কথা, স্পেকট্রাম বলার আগে একটা কথা আমি তোমাকে বলে রাখি। এই যে আমরা এনার্জির সূত্রটাকে বের করলাম, অথবা রেডিয়াস অফ দ্য nth অরবিটের সূত্রটা বের করলাম, প্রত্যেক ক্ষেত্রে দেখো একটা করে কিন্তু মাস আছে। এই মাসটা কোন মাসটা? ইলেকট্রনের মাসটা। কিন্তু বলো, এই প্রবলেমটা কি তোমার টু বডি প্রবলেম নয়? অ্যাকচুয়ালি তো একটা ইলেকট্রন তো ঘুরছে তোমার একটা নিউক্লিয়াসের অ্যারাউন্ডে, তাহলে নিউক্লিয়াসের মাসটা তাহলে গেল কোথায়? তাই না? নিউক্লিয়াসের মাস যদি হয় ক্যাপিটাল এম, এর মাস যদি হয় এম, তো বেসিক্যালি তো এটা তো টু বডি প্রবলেম। একটা মাসকে আবর্তন করছে আর একটা মাস, তাহলে তোমার হিসাব মতন এখানে এমটা কি তোমার হওয়া উচিত ছিল না রিডিউস মাস? হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। ক্লাসের মধ্যে একটু ইন্টারাকশানটা করতে হবে, বুঝছো? ক্লাসের মধ্যে একেবারে ইন্টারাকশান না করলে কিন্তু খুব মুশকিল। ক্লাসটা একটু ইন্টারাক্টিভ হইতে হলে ভালো হয়। সবাই মানে চুপ করে আছো, একটু আমার সাথে মানে কথা বলো, কী হবে তাতে? আমার কথাটা বুঝতে পারলে? এখানে মাসটাকে আমি ইলেকট্রনের মাস বলছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তো ইলেকট্রনের মাস তো হবে না, কারণ এখানে একটা মাসকে রিভলভ করছে আর একটা মাস, তাহলে তোমার এই দুটো মাসের যে রিডিউসড মাস, ওই মাসটা হওয়া উচিত। সো অ্যাকচুয়াল যে ফর্মুলাটা, সো অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ এনার্জি, এটা আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি যে অ্যাকচুয়াল যে এক্সপ্রেশন অফ এনার্জি, ওইটা কিন্তু হওয়া উচিত ছিল তোমার En ইকুয়াল টু মাইনাস মিউ z²e⁴ ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0² n² h², যেখানে মিউটা হচ্ছে রিডিউসড মাস, মিউটা হচ্ছে তোমাদের কি না রিডিউসড মাস, হুইচ ইজ মাস অফ দ্য নিউক্লিয়াস, মাস অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ দ্য প্লাস এম। হ্যাঁ, ওকে। এবার তুমি খেয়াল করে দেখো, কিন্তু হাউএভার আমাদের মিউটা ভেরি ক্লোজ টু স্মল এম হবে। তার কারণটা হচ্ছে এখানে মাসটা হচ্ছে 1836 গুণ, কারণ তুমি জানো নিউক্লিয়াসের মাসটা 1836 গুণ অফ কি হয়? এম হয়। তাহলে তুমি দেখো তোমার মিউ তাহলে চলে আসছে, দেখো 1836 ইন্টু m² ডিভাইডেড বাই
1837 এম। তাহলে 1836/1837 করলে কি তোমার ভেরি ক্লোজ টু 1 হবে না? হবে তো কি না? 0.99 হ্যাঁ, 0.9. তাহলে ইট ইজ ভেরি ক্লোজ টু। তার জন্য আমরা কিন্তু নিউক্লিয়াসের মাসটাকে ইগনোর করি, আমি ধরে নিই ইট ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন। এইগুলো কিন্তু আমরা খুব মিস করে যাই। হাউএভার, যদি তুমি এমন একটা ইলেকট্রন নাও, স্পেশালি তুমি যদি ইলেকট্রনকে রিপ্লেস করে দিয়ে একটা অন্য কোনো একটা পার্টিকেলকে নিয়ে আসো যার মাসটা কিন্তু খুব একটা নেগলিজিবল নয়, তখন কিন্তু তোমার মিউ এর মাসটা কিন্তু এম এর সাথে সেম হবে না, অনেকটাই কিন্তু তোমার ডিফার করে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমরা যদি একটা পজিট্রোনিয়াম আয়ন নিতাম, আমি যদি একটা পজিট্রোনিয়াম আয়ন নিতাম, দেখো পজিট্রোনিয়াম আয়নে কি হয় না, একটা প্লাস ইলেকট্রন, তুমি জানো যে ইলেকট্রন মাইনাস হলে একে আমরা বলি ইলেকট্রন, আর ইলেকট্রন প্লাস হচ্ছে ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল যার নাম হচ্ছে পজিট্রন। +1 is 0। হ্যাঁ, পজিট্রন। তাহলে ইমাজিন করো যে একটা ইলেকট্রনকে রিভলভ করছে একটা পজিট্রনকে রিভলভ করছে একটা ইলেকট্রন। এই সিস্টেমটাকে আমরা বলি পজিট্রোনিয়াম। একটা পজিট্রনকে রিভলভ করছে একটা ইলেকট্রন। আমরা জানি যে ইলেকট্রন প্লাস হোক বা ইলেকট্রন মাইনাস হোক, অ্যান্টিপার্টিকেলের মাস পার্টিকেলের সঙ্গে সমান। তাহলে মাস অফ দ্য ইলেকট্রন প্লাস ইজ ইকুয়ালস টু মাস অফ দ্য ইলেকট্রন মাইনাস ইকুয়াল টু হবে লেটস সে সাম এম বললাম। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার মিউটা হয়ে যাবে এম ইন্টু এম ডিভাইডেড বাই এম প্লাস এম, তোমার তাহলে হয়ে যাবে m/2। এবং যেহেতু তোমার এনার্জি মাসের সাথে প্রপোর্শনাল, তাহলে অফকোর্স আমি তাহলে বলতে পারি হাইড্রোজেন অ্যাটমের জন্য যা এনার্জি সেটা অবশ্যই হতে হবে 2 টাইমস হাইড্রোজেন এনার্জি অফ দ্য পজিট্রোনিয়াম। হতেই হবে, এটা হতেই হবে, বুঝছো? এইটা হতে হবে, কারণ আমার হাইড্রোজেনের জন্য ছিল মিউটা প্রপোর্শনাল ছিল m, আর এখানে হয়ে গেছে m/2, বুঝছো? অর্থাৎ হাইড্রোজেনের যে গ্রাউন্ড স্টেট এনার্জি হুইচ ইজ -13.6, পজিট্রোনিয়ামের গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে -6.8, মনে রাখতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের হাইড্রোজেনের যে গ্রাউন্ড স্টেট এনার্জি ওটা হচ্ছে আমার -13.6 এত ইলেকট্রন ভোল্ট হয়। পজিট্রোনিয়ামের ক্ষেত্রে পি ফর পজিট্রোনিয়াম, ইপি গ্রাউন্ড স্টেট, এটা আমার হবে -6.8 eV। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার চলে এসো আমাদের স্পেকট্রামে। স্পেকট্রাম মানে কি? স্পেকট্রাম মানে এবার ইলেকট্রনগুলো ট্রানজিশন করছে একটা লেভেল থেকে অন্য লেভেলে। তাহলে ইমাজিন করো যে আমরা একটু আগে দেখতে পেলাম যে হাইড্রোজেন অ্যাটমের জন্য তোমার এনার্জিগুলো En ইজ প্রপোর্শনাল টু E1 ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি বাই n²। এটা আমরা অলরেডি দেখতে পেয়েছি, তাই না? এটা আমরা অলরেডি দেখতে পেয়েছি। ওকে, তাহলে এবার দেখো যে আমরা যদি এবার দুটো লেভেলের মধ্যে যদি ট্রানজিশন হয়, লেটস সে এই লেভেলটা থেকে, ধরো এই লেভেলটা থেকে এই লেভেলটাতে, অর্থাৎ n2 থেকে যদি n1-এ ইলেকট্রনগুলো এখান থেকে যদি এখানে জাম্প করে, তাহলে আমি কি বললাম, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট বেরোবে। এই লেভেলের এনার্জি হচ্ছে E2, এই লেভেলের এনার্জি হচ্ছে E1, বেরোবে তো? তাহলে কতটা লাইট তাহলে বেরোবে? সেই লাইটটা আমার বেরোবে hν, ওটা আমার হবে সমান E2 - E1। হ্যাঁ, hν সমান তোমার তাহলে হবে E2 - E1, ওর সমান আমার লাইটটা বেরোবে। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমি একটু আগে দেখলাম যে আমার En এর যে এক্সপ্রেশনটা ছিল, সেটা আমার ছিল মাইনাস, আমি আপাতত এমটাকে এমই বলছি, mz², জেড তো 1, জেড তো হাইড্রোজেন অ্যাটমের জন্য 1, তাহলে mz² লিখবো না, আচ্ছা ঠিক আছে লিখছি, কোনো অসুবিধা নেই। তাহলে mz²
mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। তাহলে ভাবো যদি n2 থেকে যদি n1 এ ট্রানজিশন করে তাহলে আমার এটা হয়ে যাবে, দেখো e2 মাইনাস e1, সেটা আমার তাহলে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার, এটা আমাদের হবে n2 স্কোয়ার h স্কোয়ার মাইনাস অফ মাইনাস mz স্কোয়ার একটু অফ রাখ না, একটু অফ রাখ, 8 ইপসাইলাম 0 স্কোয়ার, এটা হবে n1 স্কোয়ার h স্কোয়ার। তাহলে সব মিলিয়ে আমরা দেখো পেয়ে যাচ্ছি mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার h স্কোয়ার, এটা চলে এলো 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এইটা এর সমান আমার এনার্জি বেরোবে h নিউ, এবং এর যে ইউনিটটা হবে সেটা আমাদের অবভিয়াসলি হতে হবে জুলেতে কিংবা ইভিতে। বাট মনে রাখতে হবে যে যেমন জুল কিংবা ইভি একটা এনার্জি ইউনিট, আরেকটা ইউনিট হয় যার নাম হচ্ছে সেন্টিমিটার ইনভার্স বা ওয়েভলেন্থ ইনভার্স। তো সেটা করার জন্য আমরা নর্মালি এটাকে এইচসি দিয়ে ভাগ করি, অর্থাৎ এইচ নিউ বাই এইচসি। মনে রাখবে যখন তুমি কোনো একটা এনার্জিকে এইচসি দিয়ে ভাগ করে দেবে তখন তোমার ইউনিটটা হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ ওয়েভলেন্থ ইনভার্স ইউনিট। মনে রাখতে হবে সেন্টিমিটার ইনভার্সও কিন্তু একটা এনার্জি ইউনিট, সেন্টিমিটার ইনভার্সও কিন্তু একটা এনার্জির ইউনিট। তো কনভেনশনালি আমরা স্পেকট্রোস্কোপিতে জুল কিংবা ইভিকে এনার্জির ইউনিট হিসাবে ইউজ করি না, আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি সেন্টিমিটার ইনভার্স ইউনিট। তাহলে যে কোনো এনার্জিকে এইচসি দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার ইনভার্স ইউনিটে এনার্জি পাবো। তাহলে ভাগ করে দিলাম, ভাগ করলে কী হয়ে গেল, ভাগ করলে আমার হয়ে গেল mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার ch কিউব ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইচ নিউকে দেখো নিউ বাই সি মানে 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা, খেয়াল করে দেখো এখানে কয়েকটা জিনিসপত্র কনস্ট্যান্ট, যেমন m কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সব কটা কনস্ট্যান্টকে মিলে আমি বললাম আর ইনফিনিটি, দিস ইজ কল্ড দ্য রিডবার্গ কনস্ট্যান্ট, আর ইনফিনিটি জেড স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। বুঝতে পেরেছ? ক্লিয়ার? যেখানে আর ইনফিনিটি ইজ কল্ড দ্য রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে তোমার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার বাই ch কিউব। সো এটার একটা ভ্যালু হয়, কত হয় তোমরা একটু বলবে আমাকে? 1.09 1737। না 10 টু দি পাওয়ার 7, তাই তো? হ্যাঁ 10 to the 7। হ্যাঁ, এবার এটা বলো সেন্টিমিটার ইনভার্স হবে নাকি মিটার ইনভার্স? ঠিক করে বলো। সেমি ইনভার্স। ঠিক আছে? অথবা এটা মানেই হচ্ছে তোমার 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত মিটার ইনভার্স। ওকে, ক্লিয়ার হচ্ছে? এটা হবে। তো এইটা হচ্ছে আমাদের 1 বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডা বার। 1 বাই ল্যামডাকে আমরা কি বলতে পারি? ল্যামডা বার হচ্ছে 1 বাই ল্যামডা। সো এখান থেকে তুমি দেখো, তুমি আবার ডিফারেন্ট তুমি n1 n2 ভ্যালু, হ্যাঁ বলো স্যার। রিডবার্গ কনস্ট্যান্টের মানটা কোন বইয়ে 10 to the 7 শুধু দেওয়া আছে, সেন্টিমিটার ইনভার্স হবে না? হ্যাঁ স্যার, মানে 1.09টা কোন বই নেই দেখেছি আর কি। দেওয়া নেই। দেখো আমি পড়ানোর সময়তে নর্মালি কোনো বই থেকে পড়াই না, এগুলো সবই হচ্ছে আমার নিজস্ব কোনো বই ফলো করে আমি হচ্ছে পড়াই না, মানে আমার সামনে কোনো নোটস খোলা নেই, আমি আমার মতো করে বলছি। ঠিক আছে? সেজন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নিই যে আমি কি এটা ঠিক বললাম। ঠিক আছে? আমার ওইভাবে নোট দেখে পড়ানোটা অভ্যেস নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার ঠিক আছে, ওটা মানটা কম তো ওই জন্য হয়তো দেয়নি আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এবার ডিফারেন্ট স্পেকট্রাল লাইন্সগুলোকে দেখব আমরা এবার। স্পেকট্রাল লাইন্সগুলোকে আমরা এবার দেখব। স্পেকট্রাল লাইন্সগুলোতে তোমাকে যেগুলো ফার্স্টে পড়তে হবে,
এখান থেকেও তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি। স্পেকট্রাল লাইন্সগুলো তোমার এবার যেরকম লেভেল থেকে যেরকম লেভেলের ট্রানজিশনগুলো হবে সেই মতন করে নামগুলো হচ্ছে। যেমন প্রথমে আমাদের চলে আসছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ এইটা মনে রাখাটা খুব সোজা। লাইম্যান সিরিজ দেখো তোমার N1টা সবসময় শুরু হবে 1 থেকে, N2গুলো তার পরের ভ্যালুগুলো হবে, অর্থাৎ 2 3 4 এমনি করে আপ টু ইনফিনিটি। হয়ে গেল, এটা হচ্ছে লাইম্যান সিরিজ। হ্যাঁ বলো। বলছি ওটা 10⁷ ওটা মিটার ইনভার্স হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিটার ইনভার্স হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আমারও তাই মনে হচ্ছিল এটা মিটার ইনভার্স হবে, ঠিক আছে, মিটার ইনভার্স হবে, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। এগুলো একটুখানি ওই বই বই ছাড়া পড়ালে এগুলো একটুখানি ভুলভ্রান্তি হবে, এই মাঝে মধ্যে এগুলো তোমাকে আমি জিজ্ঞেস করে নেবো যে আমি কি এটা ঠিক ঠিক লিখলাম, একবার চেক করে নেবে। তোমরা চাইলে একটা বই নিয়ে বসতে পারো, কোনো অসুবিধা। আমি তো দেখো আমার সেই কালচারই নেই যে আমি কোনো বই নিয়ে জাস্ট বই দেখে দেখে তোমাকে আমি মানে পড়াবো। আমি ধরো নেট পড়াই, জ্যাম পড়াই, কোনো দিন কোনো বই কলেজে কোনো দিনও বই নিয়ে যাই না। কোনো দিন কোনো মানে কোনো কলেজে যদি গেস্ট হিসেবে পড়াতে যাই ওখানেও বই নিয়ে যাই না। না এমএসসি কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়ানোর সময়তে পর্যন্ত আমি বই ইউজ করি না। বই ইউজ করাটা আমার ঠিক কালচারের মতো নেই, আমি বই ছাড়া পড়াতে পারি, কোনো অসুবিধা হয় না। সো এটা হচ্ছে আমার লাইম্যান সিরিজ। 2 নম্বরটা হচ্ছে, ওই জন্য আমি যখন যেটা আমার ডাউট লাগবে আমি তোমাকেই জিজ্ঞেস করে নেবো যে এটা এটা একটু চেক করে নাও, এটা একটু চেক করে নাও, ঠিক আছে। তো আসলে কি মানে কী জানো তো, মানে ছোটোবেলা থেকে এইভাবেই নিজেকে প্র্যাকটিস করেছি। মানে ধরো মানে যখন সেই মাধ্যমিক দিতাম বা উচ্চ মাধ্যমিক দিতাম, তো তখন থেকে একটা প্র্যাকটিস হয়ে গেছে বই ছাড়া আমি লিখতে পারি কি না একবার টেস্ট করে দেখি। তো সেটাই আমার বিএসসিতেও আমার কাজে এসছে, এমএসসিতেও কাজে এসছে, নেট যখন কোয়ালিফাই করি তখনও আমার এই প্র্যাকটিসটা এলে গেছে, এবং সেটা আমার টিচিংয়েতেও তোমার থেকে গেছে উইদাউট। কারণ বই থেকে পড়াতে আমার একটু অস্বস্তি হয়, যে আমার কেমন যেন নিজেকে একটুখানি লাগে, এ বাবা বই থেকে পড়াচ্ছি, মানে বইটা দেখে দেখে জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, এটা আমার ঠিক আমার টিচিং যে এথিক্স তার এগেনস্টে। তো লাইম্যান, তারপর হচ্ছে বামার সিরিজ। তোমরাও চেষ্টা করবে, এটা এই কথাটা অ্যাকচুয়ালি আমাকে একটা স্যার বলেছিল, তোমরা যখন চেষ্টা করবে, যখন ভবিষ্যতে যখন টিচার হবে না, ক্লাসে চেষ্টা করবে বইটাকে নিয়ে যাওয়াটা, মানে নোটস কিছু নিয়ে যাওয়াটা অ্যাভয়েড করবে। এতে কি হয়, ছাত্রদের সামনে তোমার ইমপ্রেশনটা ভালো হয়। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। যে টিচারকে ধরো বই দেখে রিডিং পড়ে যাচ্ছে তাকে তাকে স্টুডেন্টরা কখনও তোমার রেসপেক্ট করে না, কখনও করে না, এটা ফ্যাক্ট, বুঝেছো। কারণ আমি তো শুনেছি ক্লাসের আড়ালে বলছে যে দেখ স্যার তো, স্যারকে এত বছর পরেও বই দেখতে হচ্ছে, স্যার তো এসে শুধু বই দেখে শুধু টুকে দেয়, বুঝেছো, এগুলো একদম করবে না। আচ্ছা, বামার সিরিজে বুঝতেই পারছো, তাহলে N1টা শুরু হবে 2 থেকে, তাহলে N2 হবে তার পরবর্তী লাইনগুলো, অর্থাৎ 3 4 5 এটসেট্রা আপ টু ইনফিনিটি। লাইম্যান বামার প্যাসচেন ব্র্যাকেট ফুল, হ্যাঁ প্যাসচেন সিরিজ হবে। এগুলো তোমরা জানো, সুতরাং এগুলোকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। N1টা আমার শুরু হবে 3 থেকে, N2 আমার চলবে 4 5 6 এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এইভাবে চলবে। এগুলো তোমরা জানো, কিন্তু একটু পরে তোমাকে আমি এমন একটা জিনিস বলবো তুমি যেটা জানো না। প্যাসচেন ব্র্যাকেটের স্পেলিংটা একটু চেক করে নেবে, আমি শিওর নই এটাই স্পেলিং কিনা, একটু চেক করে নেবে। N1টা আমার শুরু হবে 4 থেকে, আর N2 আমার চলবে তার পরের নাম্বারগুলো 5 6 7 এটসেট্রা আপ টু ইনফিনিটি। 5 নম্বরে হচ্ছে তোমার ফুন্ড সিরিজ, এটা মানটা মনে আছে, পি ফুন্ড হয়, পি ফুন্ড সিরিজ, প্যাসচেন ব্র্যাকেট ফুন্ড হয়ে গেল। N1টা শুরু হয় 5 থেকে, N2 আমার চলবে 6 7 8 ইনফিনিটি অবধি। লাস্টলি হচ্ছে আমাদের হামফ্রি বলে একটা সিরিজ হয়, হামফ্রি সিরিজ, HUMPHREY, হামফ্রি সিরিজ হয় একটা। হামফ্রি সিরিজে তোমার N1টা শুরু হয় 6 থেকে, এবং তারপরে তোমার চলতে থাকে 7 8 9 এইভাবে। তো এগুলো সবাই আমরা জানি। হাউএভার, যেটা তোমাদের পিএসসিতে কোশ্চেন দেয় যে এইগুলো কোন কোন রিজিয়ানে লাই করে। ফর এক্সাম্পল, লাইম্যান সিরিজ তোমার লাই করে তোমার ইউভি রিজিয়ানে, আলট্রা ভায়োলেট রিজিয়ানে লাই করে লাইম্যান সিরিজ। বামার সিরিজ তোমার লাই করে ভিজিবল রিজিয়ানে, হ্যাঁ ভিজিবল রিজিয়ানে, আর বাকিগুলো তোমার লাই করে আইআর রিজিয়ানে, হ্যাঁ বাকিগুলো তোমার লাই করে
বাকিগুলো তোমার লাই করে ওই মোটামুটি নিয়ার আইআর থেকে ফার আইআর অবধি আইআর রিজিয়নে। তাহলে স্যার আপনি তো বলে দিলেন, কিন্তু আপনি একটা জিনিস তো বললেন না স্যার, এই সমস্ত রিজিয়নের এনার্জি, বা স্যার এনার্জি না বলুন, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ তো অ্যাটলিস্ট বলে দিন। তো তার জন্য তোমার যেটা করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা একটুখানি পড়ে নাও এখনই, তোমার এটা খুব ভীষণ কাজে আসবে। কটা বাজলো আজকে? 9:52 বেজে গেছে। ক্লাসে তোমরা অনেকেই থাকছো না, অনেকে প্রায় 5-6 জন লেফট হয়ে গেল। এটা করো না, বুঝলে তো, নিজেদেরই কিন্তু লোকসান। কারণ যে পার্টটা তুমি পড়লে না সেই পার্টটা তুমি বাড়িতে গিয়ে কিন্তু আর রিভিশন করবে না, সমস্যা কিন্তু বাড়বে, বুঝেছ? মনে রাখবে থিওরি প্লাস তোমার অঙ্ক এই দুটোর কম্বাইন্ড হতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু পড়াশোনাটা হবে। যেমন আজকে শুধু থিওরিটা পড়ালাম, পরের দিকে শুধু অঙ্কই দেখাবো, এর উপরে যত রকমের পসিবল অঙ্ক হতে পারে সব করাবো। ইলেকট্রোম্যাগনেটিক আমাদের স্পেকট্রাম, এটা অবশ্যই তোমাকে কিন্তু পড়তে হবে। স্পেকট্রামটা আমাদের শুরু হচ্ছে, এটা মনে রাখাটা খুব সোজা, এটা আমাদের শুরু হচ্ছে তোমার আমাদের রেডিও ওয়েভ থেকে। দেখো একটা খুব টোটকা তোমাকে বলে দিচ্ছি, রেডিও ওয়েভ থেকে শুরু হচ্ছে। যে কোনো একটা মনে রাখো, আইদার মনে রাখো তুমি ফ্রিকোয়েন্সি, অথবা তুমি মনে রাখো ল্যামডা। আমার ওয়েভলেন্থও মনে আছে, ল্যামডাও মনে আছে। ল্যামডাটা সবসময় 3 × 10⁶ থেকে আমার যাবে 3 × 10⁻10 এত হার্জ। যদি তুমি নিউটা মনে রাখো, ল্যামডাটা মনে রাখাটা 1 সেকেন্ডের মামলা, কারণ ল্যামডাটা হচ্ছে c/নিউ, লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ এটা, তাহলে করলেই চলে আসবে। ল্যামডাটা আমার তাহলে হবে, দেখো 10 মিটার থেকে মোটামুটি 10 মিটার থেকে 1 সেন্টিমিটার, এটা আমার হবে রেডিও ওয়েভটা। 2 নম্বরে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা রেডিও ওয়েভটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, 2 করে বাড়বে। কি বললাম? 2 করে বাড়বে, অর্থাৎ 3 × 10⁻10 থেকে এটা হয়ে যাবে 3 × 10⁻12। প্রথমেরটা 4 বাড়বে, কি বললাম? প্রথমেরটার অর্ডারটা 4 বাড়বে, পরেরগুলোর প্রত্যেকটা 2 করে বাড়বে। মনে থাকবে? এস অর নো? মনে থাকবে? হ্যাঁ, তাহলে এটা হবে 1 সেন্টিমিটার থেকে 100 মাইক্রোমিটার, এটা হয়ে গেল। 3 নম্বরে আসবে ইনফ্রারেড। ইনফ্রারেডের আমার ফ্রিকোয়েন্সি তাহলে 12 শেষ করেছি, 12 থেকে শুরু হবে, তাহলে 14 গিয়ে শেষ হবে, এত হার্জ হয়ে যাবে। ল্যামডাটা আমার হয়ে যাবে 100 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার, এটা হয়ে গেল। 4 নম্বরে হচ্ছে আমার ইউভি ভিজিবল। ইউভি ভিজিবলকে আমরা একসাথে বলি ইউভি ভিজিবল। আবার যেখানে শেষ হয়েছে 14 শেষ হয়েছিল, তাহলে 14 শুরু হবে, শেষ হবে আমার 16-তে, শেষ হবে তোমার 16-তে। ল্যামডাটা আমার হয়ে যাবে 1 মাইক্রোমিটার থেকে তোমার 10 পিকোমিটার, 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার। 1 মাইক্রোমিটার থেকে 10 ন্যানোমিটার। তারপরে এই দাগগুলো কেন আসছে? এটা হবে 10 ন্যানোমিটার। 5 নম্বরেরটা আমার হবে এক্স রে। আবার 2 বাড়িয়ে দাও, 10⁻16 শেষ করেছি, 16 শুরু হবে, 18 গিয়ে শেষ হবে, এত হার্জ হবে। এখানে হ্যাঁ স্যার বলছি কি মুখস্থ থাকতে হবে এই মানগুলো? আমি তো বলছি তো, এটা মনে রাখাটা কি খুব শক্ত? আমি তো বলছি তুই নিউ কিংবা ল্যামডার মধ্যে একটা মনে রাখ, নিউ কিংবা ল্যামডা। নিউটা মনে রাখাটা সবচাইতে সোজা, রেডিওর জন্য 4-এর গ্যাপ, বাকি সব কটার জন্য 2-এর গ্যাপ। বল, বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। 4-এর গ্যাপ, তারপর 2-এর গ্যাপ, রেডিও, মাইক্রো, ইনফ্রা, ইউভি ভিজিবল, এক্স রে অ্যান্ড গামা রে। তারপরে তুই জাস্ট c/নিউ করে দিবি। c মানে 3 × 10⁸, আর নিউ তোর জানা আছে, বসিয়ে দে, সব করা হয়ে যাবে। আমার এটা বহুদিন ধরে পড়াচ্ছি বলে আমার এগুলো সব মুখস্থ হয়ে গেছে,
হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমার হয়তো মনে রাখতে একটু অসুবিধা হলেও হতে পারে, বাট চেষ্টা করলে মানুষ সব পারে অসুবিধা নেই। আচ্ছা বেশ, তাহলে এক্সরেটা কী হবে? এক্সরেটা আমার হবে 10 ন্যানোমিটার থেকে এটা আমাদের হবে 100 পিকোমিটার। পিকো মানে 10⁻⁻12। লাস্ট হচ্ছে আমাদের গামারে। গামারের জন্য আবার তুমি যেখানে শেষ করলে 10⁻18 তুমি ফিনিশ করেছো, শুরু হবে এখান থেকে আর 20 অবধি যাবে। ব্যাস গল্প হয়ে গেল। এই হয়ে গেল। ল্যামডাটা আমার হয়ে যাবে 100 পিকোমিটার থেকে 1 পিকোমিটার। খবরদার এক্স রে তোমরা মাঝে মধ্যেই হাড় গোড় ভেঙে যাওয়ার জন্য বা টিউমারের জন্য এক্স রে তোমরা করিয়ে থাকো। খুব বেশি আমরা কথায় এক্স রে করাই, খুব বেশি এক্স রে করিও না। খুব বেশি এক্স রে করালে কিন্তু বুঝতে পারছো তো ল্যামডাটা মারাত্মক ছোট, তোমার শরীরের সমস্ত কিছু এক্স রে কাউকে মানে না। গামারে তো একেবারেই কাউকে মানে না। গামারের ওয়েভলেন্থ এত ছোট যে কোনো অবস্ট্যাকেল ওর কাছে কোনো অবস্ট্যাকেল নয়। গামারের সামনে কোনো অবস্ট্যাকেল নয়, কারণ ওয়েভলেন্থটা এক্সট্রিমলি ছোট, আরামসে কিন্তু ওর মধ্য দিয়ে চলে যাবে। তাহলে যত তুমি এক্স রের সামনে নিজেকে এক্সপোজ করবে তত কিন্তু তোমার কী হবে, শরীরের অর্গ্যানের সাথে কিন্তু ও ইন্টারাক্ট করবে, ক্যান্সারে কিন্তু হওয়ার চান্সেস প্রবল। সো এক্স রে খুব বেশিবার করিও না, খুব একটা ভালো জিনিস নয় ওটা। গামারের সামনে তো নিজেকে একেবারেই রাখবে না, গামারে সাংঘাতিক, কিন্তু গামারে সাংঘাতিক, কারণ এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তাই না? আচ্ছা বেশ, তাহলে কি বুঝতে পারলে? ওপর থেকে নিচে কোনটা বাড়ছে? এনার্জি বাড়ছে মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ল্যামডা মানে ওয়েভলেন্থ কমছে। হ্যাঁ, তাহলে এপাশ থেকে এপাশে এই তীর চিহ্নটা বলে দিচ্ছি, এই তীর চিহ্ন বরাবর এনার্জি। আচ্ছা আমি ইনক্রিজ করা কথাটাকে এইভাবে লিখি, এনার্জি ইনক্রিজিং, ফ্রিকোয়েন্সি ইনক্রিজিং, ওয়েভলেন্থ ডিক্রিজিং। বেশ চলো, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই পার্টটা আমাদের তাহলে হয়ে গেল। মোটামুটি তোমার এইটাই হচ্ছে তোমাদের থিওরিটা, বুঝতে পেরেছো? এবার একটা কথা বলে আমি শেষ করব, কারণ আজকের দিনের জন্য এটাই ভালো। এবার একটা কথা বলে আমি শেষ করব। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, সেটা তোমার যে কোনো সিরিজ বলতে পারে, লাইম্যান বলতে পারে, বামার বলতে পারে, প্যাসচেন বলতে পারে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবচাইতে, ধরো আমাকে বললো লাইম্যান সিরিজের জন্য, তুমি আমাকে বলো লাইম্যান সিরিজের জন্য সবচাইতে শর্টেস্ট ওয়েভলেন্থ এবং সবচাইতে লংগেস্ট ওয়েভলেন্থ কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনের জন্য হবে? সবচাইতে শর্টেস্ট ওয়েভলেন্থ এবং সবচাইতে লংগেস্ট ওয়েভলেন্থ কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনের জন্য হবে? আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি। লাইম্যানের জন্য N1টা তো তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ N1টা তো 1 থেকে শুরু হবে। N2 ক্যান বি একটা, শোনো আগে শুনে নাও, একটার উত্তর হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে তার জাস্ট পরের নাম্বারটা, আর একটা উত্তর হচ্ছে ইনফিনিটি। বলো কোনটা টু, কোনটা বলো? লংগেস্টটা 2 হবে স্যার, শর্টেস্টটা ইনফিনিটি হবে। হ্যাঁ, লংগেস্টটা হবে 2। মনে রাখবে লংগেস্ট ওয়েভলেন্থ যখনই বলবে তখনই যেখান থেকে শুরু হচ্ছে তার জাস্ট পরের নাম্বারটা হবে। মানে এখানে যদি 2 থেকে শুরু হয় তাহলে এখানে 3 হবে। শর্টেস্ট বললে হবে ইনফিনিটি, শর্টেস্ট অলওয়েজ হবে ইনফিনিটি। এবং সেটা কেন হচ্ছে তার যথেষ্ট কারণও আছে, কেন হবে নাই বা কেন হওয়ার যথেষ্ট কারণও আছে। আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি, তুমি খেয়াল করে দেখো। 1 বাই আছে, নিচে নেগেটিভ আছে। একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া প্লিজ, একটু দাঁড়া। তাহলে 1 বাই ল্যামডাটা হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে তুমি একবার খেয়াল করে দেখো, তুমি দেখো যদি তোমার n1 ইকুয়াল টু 1 হয়, তুমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ভাবো, n1টা যদি 1 আর n2 যদি 2 হয়, তাহলে 1 বাই ল্যামডাটা হচ্ছে প্রপোর্শনাল টু 1 মাইনাস 1/4 হুইচ ইজ 3/4। তাহলে ল্যামডাটা আমার প্রপোর্শনাল টু হবে 4/3। তুমি দেখো এর থেকে বড় ভ্যালু তুমি আর কোথাও পাবে না। তুমি যদি n2 সমান 3 বসাও, 4/3 মানে বুঝতেই পারছো 1.33। তুমি যদি n2 সমান 3 বসাতে দেখো 1 মাইনাস 1/9 মানে 8/9, তাহলে এটা হয়তো 9/8, 9/8 মানে দেখো 1.12 সামথিং হবে। তাহলে বুঝতেই পারছো সবচাইতে লংগেস্ট আমার হবে তার জাস্ট পরের নাম্বারটার জন্য।
সবচাইতে শর্টেস্ট হবে যখন তোমার n2 হবে ইনফিনিটি। স্যার এনার্জি ডিফারেন্স দিয়েও তো বলা যায় ওটা। আমি এইভাবেই মানে মানে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছি, সো আমার মাথাতে এটাই আছে, এনার্জি দিয়েও বলা যাবে। তো এটা মনে রাখতে হবে যে শর্টেস্ট যে লংগেস্ট ওয়েভলেন্থ আমি পাবো যখন তোমার n2টা আমার হবে এটা n2 হবে, n2 আমার যখন হবে n1 + 1, অর্থাৎ তার জাস্ট পরের নাম্বারটা হবে। আর শর্টেস্ট ওয়েভলেন্থ আমি তখন পাবো, শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য আমার n2কে হতে হবে ইনফিনিটি। বুঝতে পেরেছো? তবে গিয়ে আমরা পাবো। সো দিস ইজ দ্য বেসিক সামারি অফ দ্য আমাদের বোরস থিওরি। মোটামুটি এইটুকু পড়লেই তোমার পিএসসিতে কিছু আটকাবে না। আজকে আর সময়টা হলো না, 10টা বেজে গেছে, তোমাদেরকে এবার খেতেও হবে। সো এর পরের দিনকে আমরা রিগোরাসলি ডিসি পান্ডে, এইচসি ভার্মা যত রকমের অঙ্ক আছে সব কটাকে আমরা দেখব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা উইথ কারটা খোলা আছে বাবা, একটু অফ রাখ, কিছু কথা বলছি, খুব ডিস্টার্ব হয় বাবা, তোরা বুঝিস না তো? এই তোফায়েল আহমেদ, অফ করো। অফ করে দিয়েছি তো। না অন আছে, অফ রাখো, অফ করো। হ্যাঁ এবার অফ হয়েছে, এবার ঠিক আছে। একটু অফ রেখো, খুব অসুবিধা হয়ে যায় মানে ক্লাসের মাঝখানে অন থাকলে। আচ্ছা তো শোনো, নেক্সট দিনকে তাহলে আমরা প্রবলেম করবো কোত্থেকে, প্রবলেমগুলো আমরা দেখবো ডিসি পান্ডের বইতে। ফার্স্টে আমরা ডিসি পান্ডেটা আমরা করবো, যতগুলো মানে সম্ভব অঙ্ক করা যায় ডিসি পান্ডে, তারপর আমরা এইচসি ভার্মা, যতদিন সময় লাগছে লাগুক, আই ডোন্ট কেয়ার, বাট প্রত্যেকটা টপিককে কিন্তু ডিটেলসে পড়ে শেষ করতে হবে এবং অঙ্ক সব করতে হবে। এরপরে তোমাকে আমি অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্টটা আমি তোমাকে নেক্সট ক্লাসের আগেই আমি তোমাকে দিয়ে দেবো। নেক্সট ক্লাসে এসে তোমরা অ্যাসাইনমেন্টগুলোকে তোমাকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তোমাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। 24 ঘন্টার মধ্যে না পারলে 48 ঘন্টার মধ্যে অবশ্যই সাবমিট করবে। অ্যাসাইনমেন্টের জন্য ক্লাসরুমেতে একটা সেপারেট একটা চেম্বার করে দেবো, ওখানে শুধু অ্যাসাইনমেন্টগুলো থাকবে। অ্যাসাইনমেন্ট বলে তোমাকে আমি একটা ফোল্ডার করে দেবো, সেই অ্যাসাইনমেন্টগুলোকে তোমরা দেখবে প্রতিদিন। তোমাকে আমি মেনশন করে দেবো যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে, তুমি সাবমিট করে দেবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমরা ওই প্রবলেমগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। অ্যাসাইনমেন্টগুলো খুব বড় হবে না, 10 থেকে 15টা অঙ্ক থাকবে, কারণ আমরা লাইভ ক্লাসের মধ্যে এত বেশি প্রবলেম করব যে অ্যাসাইনমেন্টে আর প্রবলেমের জায়গা থাকবে না। অ্যাসাইনমেন্টে তোমাকে আমি খুব চাপটা, কারণ তোমরা 30টা অঙ্ক দিলে তোমরা জীবনেও সাবমিট করবে না, ওই জন্য বলছি 20টা করে অঙ্ক বা 10-15টা করে অঙ্ক দেবো, এতে তোমাদের উপর লোডটা হচ্ছে কম পড়বে। বাকি সমস্ত অঙ্ক আমরা লাইভ ক্লাসেই করবো আমরা। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে তাহলে আই হোপ তোমরা আজকে ক্লাসটা এনজয় করলে এবং কিছু নতুন জিনিসপত্র তোমরা শিখতে পারলে। আমাদের আলোচনাটা এইভাবেই চলবে, থিওরি অঙ্ক, থিওরি অঙ্ক, থিওরি অঙ্ক, প্রতিদিন থিওরি করব, তার করেসপন্ডিং অঙ্কগুলো পরের জন্য ফেলে রাখবো না, সঙ্গে সঙ্গে অঙ্কটা হচ্ছে মাস্ট করতেই হবে। যত রকমের প্রবলেম তুমি পারো তত রকমের প্রবলেম তোমাকে হচ্ছে এই ক্লাসের মধ্যে করানো হবে। ক্লিয়ার? চলো ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম, অ্যান্ড গুড নাইট। গুড নাইট।